হ্যাঁ, কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কথা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? একটু সবাই কমেন্টে জানান তো সব কিছু ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। একটু সবাই কমেন্টে জানান। আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে ডেকে নিন। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। ম্যাথ এবং আইকিউ বস মারুফ হোসেন যুক্ত হয়েছে আপনাদের সাথে। ওকে জি স্যার, অল ক্লিয়ার। ভেরি গুড, অল ক্লিয়ার। ওকে, তাহলে সবাই কি যুক্ত হয়েছেন ভাইয়া? বলেন তো দেখি। কই মাত্র 95 জন কেন ক্লাসে? আর কই সব? মাত্র 95 জন যুক্ত হলে হবে? ও 163 জন, এখানে 95 উঠে আছে কেন? দাঁড়ান একটা রিফ্রেশ দিই। একটা রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশ 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 দিলাম একটা। রিফ্রেশ দিয়ে ক্লাস শুরু করতে হবে। আচ্ছা, 200 জন যুক্ত হয়েছে। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলেন সবাই কেমন আছেন? ওকে, তাহলে সবাই ভালো আছেন? দিনকাল ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে বলেন? সবার কি দিনকাল ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে বলেন? কারেন্ট চলে গেল। ভেরি গুড। কারেন্ট যাবে, কারেন্ট আসবে, অনেক কিছুই হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, বাংলা কথায় চলে আসি ভাইয়া। এতদিন অনেক ক্লাস হয়েছে, ফ্রি ক্লাস, এই ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বেস ক্লাস, বেসিক ক্লাস, বেসমেন্ট ক্লাস, এই ক্লাস সেই ক্লাস। আজকে থেকে শুরু হচ্ছে আসল ক্লাস। ঠিক আছে, তো আজকে হচ্ছে লেকচার 1-এর উপরে আমরা ক্লাস করব, একেবারে অ্যাকাউন্টিংয়ের শুরু থেকে, জিরো থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করতে করতে একেবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত চলে যাব ইনশাল্লাহ আমরা। ওকে, তো আজকে থেকে ভাইয়া ফুল ফোকাস দিতে হবে। বাংলা কথা অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ মার্ক পাইতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে সর্বোচ্চ মার্ক পাইতে হবে। আমার বিগত দিনের যত রেকর্ড অ্যাকাউন্টিংয়ে সববার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরাই পাই। ঠিক আছে, আমার স্টুডেন্টরাই পাই। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ মার্ক আমার স্টুডেন্টই পায়, আশা করি এই বছরও পাবে। ওকে, তো এই যে গত যে পরীক্ষাটা গেল, এখানে খুবই সহজ প্রশ্ন হয়েছে, 12তে 12 অনেকে পেয়েছিল, কিন্তু তার আগের বারের প্রশ্ন যখন প্রশ্ন ব্যাংকটা হাতে পাবেন তখন দেখবেন অনেক কঠিন প্রশ্ন হয়েছিল। সেখানে সর্বোচ্চ মার্ক ছিল 12-র মধ্যে 11, সেটাও আমার স্টুডেন্টই পেয়েছিল। এই 11 মার্ক আর কেউ ছুঁইতে পারেনি। তো অ্যাকাউন্টিং মানে ভাইয়া এখানে সর্বোচ্চ প্রিপারেশন হবে, এতটুকু শিওর থাকেন। আর হচ্ছে গুচ্ছ বলেন, এই বলেন, সেই বলেন, রাবি বলেন, এগুলো তো সর্বোচ্চ মার্ক চাই। এই বছরে তো গুচ্ছে আমার এমনও হয়েছে যে গুচ্ছে 34 পর্যন্ত পেয়েছে, 33.75 পেয়েছে, মানে একটা ভুল করেছে। তো সেই হিসাবে বলা যায় অ্যাকাউন্টিংয়ে আমরা কোনো ছাড় হবে না। ওকে, অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের স্ট্রং পয়েন্ট, এখানে আমরা কোনো ছাড় দেব না। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংকে যখন আপনি শক্তিশালী করতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বলেন, এই জায়গাগুলোতে চান্স পাওয়া আপনার জন্য ইজি হবে। কেন? কারণ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিংয়ে আপনার কি হবে, 60% মার্ক বরাদ্দ থাকে। তো এই 60%-এ যদি আমি দখল দেখাতে পারি আর বাংলা ইংরেজি যদি এতে আমি একটা অ্যাভারেজ মানে পারফরমেন্স করতে পারি, চান্স ইজি হয়ে যায়। আবার যদি গুচ্ছতে আসি, গুচ্ছতে তো ভাই 70% মার্ক হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে। তাহলে চিন্তা করেন 70% মার্ক যদি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে হয় 100-র মধ্যে, তো যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে খেলা দেখাইতে পারবে তার কি গুচ্ছতে টপ করা কি অসম্ভব হবে? রাজশাহীতে আসেন, রাজশাহীতেও 60 মার্ক হচ্ছে বরাদ্দ থাকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে, তার মানে 60% মার্ক কিন্তু এখানে। তো এই কারণে আমি বলবো যে ভাইয়া খুব কি করতে হবে, সুন্দর মতো ক্লাসগুলো করতে হবে, কোনো সময় অপচয় হবে না, কোনো টাইম নষ্ট করা যাবে না। আমরা কি করব এখন, আমরা এখন সুন্দর করে ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রথম ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু, পিডিএফ শিটটা পেয়ে যাবেন। এই পিডিএফ যা পড়াচ্ছি, এখানে যা লেখা আছে স্লাইডে, সেগুলো কষ্ট করে খাতায় তোলার দরকার নাই, মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করব। ওকে, আজকের ক্লাসে কোনো ম্যাথ থাকছে না, খুবই জেনারেল থিওরি পড়াশোনা প্রথম ক্লাসে। প্রথম 2টা লেকচার খুব আরামে যাবে, তারপরে আস্তে আস্তে একটু করে বিরাম শুরু হবে। ঠিক আছে, তবে যত বিরাম তত শিখতে মজা হবে, এতটুকু গ্যারেন্টি দিতে পারি। ওকে, তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলি, সুন্দর করে বলে যাই, ক্লাসে চলে যাই। যেগুলো আমি লিখে নিতে বলবো, যেগুলো আমি লিখে দিব, সেইগুলোই খাতায় নোট করবেন। ওকে, এর বাইরে আর কিছু করা লাগবে না। এবার আসি, দেখি
তাহলে আমাদের ক্লাস নাম্বার 1-এ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি? ক্লাস নাম্বার 1-এ আলোচনার বিষয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা, হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব নিকাশের ভিত্তি এবং দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, তার আগে আমি এই টপিকটার উপরে একটু বলে নিই যে কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে এবং কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যারা আমরা জিএসটি এবং আরইউ অর্থাৎ রাবিতে পরীক্ষা দিব, তারা এই অংশ থেকে 100% প্রশ্ন পাবেন। ওকে, একটা হলো প্রশ্ন 100% কমন পাবেন, অ্যাটলিস্ট ওয়ান মানে কি? অ্যাটলিস্ট ওয়ান, এবং আমরা বলতে পারি সবচেয়ে বেশি সর্বোচ্চ 2টা, অর্থাৎ একটা থেকে 2টা প্রশ্ন আপনি এই টপিক থেকে অবশ্যই কমন পাবেন। আর যারা ঢাবিতে পরীক্ষা দিবেন তাদের এখানে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তার মানে কি, প্রশ্ন আসার সম্ভাবনা কম বলে কি পড়বো না? অবশ্যই পড়তে হবে, কারণ যারা চান্স পাওয়ার জন্য যায় তারা সব পড়ে যায়। ঠিক আছে? আর আমি যদি বলি তাহলে এখানে জিএসটি এবং আরইউতে 100% আসবে, আর ডিইউতে প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে 50%। মানে কি, যদি স্যার মনে করে আমি দিব তাহলে দিতে পারে, আর যদি মনে করে দিব না, নাও দিতে পারে। তো আমি কি করব? আমি পড়ে যাব, কারণ আমি এমন করে পড়াশোনা করব যেটা দিয়ে আমার ঢাবিও কভার হবে, রাবি জিএসটিও কভার হবে। ঠিক আছে? আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো তাই যদি হয়ে থাকে, সুন্দর করে আমরা একটু পড়াশোনায় চলে যাই, একেবারে হিসাব বিজ্ঞানের 0 থেকে দেখেন ক্লাস 1-এ যদি যাই আমি, প্রথমে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞান কি করে? অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞান কি করে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে 3টি। কয়টি? 3টি। হিসাব বিজ্ঞান 3টি কাজ করে থাকে। তো এই 3টি কাজ কি কি ভাইয়া? দেখি তো আমরা। এই 3টি কাজ হচ্ছে, এই যে দেখেন 3টা কাজ হিসাব বিজ্ঞান করে থাকে, খুব ভালো মতো বুঝবেন। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। আপনারা যখন ক্লাস 9-এ বা এইচএসসিতে যখন পড়াশোনা শুরু করেছিলেন, তখন আমরা প্রথমে একটা জিনিস শিখতাম যে ঘটনা থেকে লেনদেন কি লেনদেন নয় আলাদা করতাম না? তো প্রথম কাজই হচ্ছে আপনাকে লেনদেন কি লেনদেন না সেই জিনিসগুলোকে চিহ্নিত করা, আলাদা করা। লেনদেনগুলোকে আমি আলাদা করব। যেমন আমি বলতে পারি যে আমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী মারা গেল, এটা কি লেনদেন? এটা লেনদেন না। ঠিক আছে? প্রতিষ্ঠান সম্পর্কিত হলেও লেনদেন না। আবার যদি আমি বলি ধারে পণ্য বিক্রয় করা হলো, তাহলে কিন্তু এটি লেনদেন। তাহলে যেগুলো লেনদেন সেগুলোকে চিহ্নিত করা বা শনাক্ত করা, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম কাজ। ঠিক আছে? তাহলে যদি আপনাকে প্রশ্ন করে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি, তাহলে মনে রাখবেন এই যে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লেনদেনকে চিহ্নিত করা বা শনাক্ত করা। চিহ্নিত শনাক্তর বাইরেও আরেকটা জিনিস দিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে নির্বাচন করা। কি করা? নির্বাচন করা। মনে থাকবে? তাহলে চিহ্নিত শনাক্তকরণের বাইরেও আরেকটা ওয়ার্ড ইউজ হতে পারে, সেটা হচ্ছে নির্বাচন করা। ওকে, এরপরে যখন আপনার লেনদেনগুলো চিহ্নিত হয়ে যাবে, আপনাকে কি করতে হবে? লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হবে। এই লেনদেন লিপিবদ্ধ করা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় কাজ। আর এই লেনদেন লিপিবদ্ধ করাকে আমরা বলবো হিসাব রক্ষণ। কি বলবো ভাইয়া? হিসাব রক্ষণ বলবো। ঠিক আছে? আর একে ইংরেজিতে আমরা কি বলবো জানেন? হিসাব রক্ষণকে ইংরেজিতে বলা হয় বুক কিপিং। কি বলা হয় ভাইয়া? বুক কিপিং। ওকে ভাইয়া, বুক কিপিং বলা হয়, মনে থাকবে। তাহলে হিসাব রক্ষণের ইংরেজি হচ্ছে বুক কিপিং। তো অনেক সময় এই বুক কিপিং ওয়ার্ডটা দিয়েও আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কোনটি, দ্বিতীয় কাজ কোনটি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ লেনদেন চিহ্নিত করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। আর এই লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। এবং সর্বশেষ বা চূড়ান্ত যে কাজটা, এই যে সর্বশেষ বা চূড়ান্ত কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। কি করা ভাইয়া? তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের সর্বশেষ কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। ঠিক আছে? এই তথ্য সরবরাহের আরেকটা নাম দিয়ে আপনাদের প্রশ্ন আসে, যে নাম দিয়ে প্রশ্ন আসলে অনেককে আটকাই দিয়েছিল। ঠিক আছে? সে আটকাই দেওয়াটা কি জানেন? তথ্য সরবরাহ মানে হচ্ছে যোগাযোগ করা। কি করা ভাইয়া? যোগাযোগ। তাহলে তথ্য সরবরাহের আরেকটা নাম কি ভাইয়া? যোগাযোগ করা। তথ্য সরবরাহ, আমি এই যে আপনাদেরকে পড়াচ্ছি, এটা কি তথ্যকে আমি সরবরাহ করছি না? তো তথ্যকে যদি আমি সরবরাহ করি, তাহলে আপনার সাথে আমার কি যোগাযোগ হচ্ছে না? তাহলে তথ্য সরবরাহের আরেকটা নাম কি? যোগাযোগ করা। তাহলে দেখেন হিসাব বিজ্ঞান মেনলি আমাদের কয়টি কাজ করে থাকে?
হিসাব বিজ্ঞান মেনলি আমাদের তিনটি কাজ করে থাকে: লেনদেনকে চিহ্নিত করে, লেনদেনকে লিপিবদ্ধ করে এবং তথ্য সরবরাহ করে। এখন আমাদের এখান থেকে যে প্রশ্নটা সর্বোচ্চ বিগত সালে আসছে সেটা কি জানেন? সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? কি উদ্দেশ্য ভাইয়া? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। ঠিক আছে ভাইয়া? তাহলে যদি কেউ প্রশ্ন করে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি, আমি কি বলবো? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহের আরেকটা নাম কি বলেছি ভাইয়া? যোগাযোগ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসি। তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য যদি বা মুখ্য উদ্দেশ্য যদি তথ্য সরবরাহ হয়, তাহলে কি প্রাথমিক উদ্দেশ্য কোনটি? প্রশ্ন আসতে পারে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই দুইটি: লেনদেন চিহ্নিত করে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। এগুলোকে আমরা কি বলবো? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? সবার কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টি? দুইটি। এই যে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি? লেনদেনগুলোকে চিহ্নিত বা শনাক্ত করে লিপিবদ্ধ করা, আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এই তথ্য সরবরাহই হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? বলেন। সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? সবাই একটু বলেন তো, কারো কোনো প্রশ্ন আছে কি না এই পর্যন্ত? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হতে পেরেছি? যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বুঝতে পারলাম সুন্দর করে। যে বস হাজির হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টিং বস নাজমুল হাসান শরীফ স্যার কিন্তু উপস্থিত হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা নেক্সটে ভাইয়া। এবার দেখেন, এই যে আমি প্রথমে এটা বলে দিয়েছি প্রথম ধাপ, আর এটা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বলে দিয়েছি। তো এই দুইটা জিনিসের দিকে আর তাকানোর কোনো দরকার নাই। এখন আমরা যে জিনিসটার দিকে তাকাবো ভাইয়া, আমরা এখন এই জিনিসটার দিকে তাকাবো। ওকে, এই যে মার্ক করে দিলাম না, এই মার্ক করা অংশে তাকাবো। দেখেন, লেনদেন লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের আবার 3টা পার্ট আছে: নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তাহলে আপনার এখান থেকে প্রশ্ন হবে যে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের কয়টি অংশ রয়েছে? তাহলে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের 3টি অংশ রয়েছে। এই জায়গা থেকে ঢাবিতে প্রশ্ন এসেছে। ওকে ভাইয়া? তো দেখেন, লিপিবদ্ধকরণের মধ্যে 3টি অংশ রয়েছে: নাম্বার 1 লেনদেন বিশ্লেষণ, নাম্বার 2 জাবেদাভুক্তকরণ, নাম্বার 3 হচ্ছে লেনদেন স্থানান্তরকরণ। আর লেনদেন স্থানান্তরকরণের আরেকটা নাম হচ্ছে খতিয়ানভুক্তিকরণ। কি করণ? খতিয়ানভুক্তিকরণ। ভাইয়া, খতিয়ান তৈরির কাজকে স্থানান্তর বলা হইতো না? তো এই স্থানান্তরকরণ মানে খতিয়ান তৈরি করাকে বোঝাচ্ছে। সবাইকে ক্লিয়ার হতে পেরেছি? তাহলে দেখেন, এখান থেকে আমাদের এই পার্টটুকু ইম্পর্টেন্ট। ওকে, প্রথমে হিসাব বিজ্ঞানের 3টি অংশ, এই 3টি অংশ হিসাব বিজ্ঞানের গেল। তার মধ্যে যে লিপিবদ্ধকরণ অংশ রয়েছে যার নাম হিসাব রক্ষণ, এই হিসাব রক্ষণের মধ্যে আবার 3টি অংশ রয়েছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই 3টি অংশের মধ্যে ঢাবিতে প্রশ্ন করেছিল ভাইয়া, এই 3টি অংশ তো আমার মনে থাকবে, কিন্তু ঢাবিতে এত সহজ প্রশ্ন করবে না। তারা কি করেছিল জানেন? একটু পরে দেখাচ্ছি। তার আগে আমাকে সবাই কথা দেন যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এই 3টি জিনিস মনে রাখতে পারবো। প্রথমে লেনদেনকে বিশ্লেষণ করতে হবে, জাবেদা দিতে হবে, তারপরে খতিয়ান দিতে হবে। তাহলে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানভুক্তকরণ, এই 3টাকে একসাথে কি বলবো আমরা? লিপিবদ্ধকরণ বলবো। সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাইকে ক্লিয়ার? বলেন তো ভাইয়া, সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি? বোর্ড পরিষ্কার দেখে লাভ নাই, মন পরিষ্কার কিনা সেটা দেখেন। ওকে, আচ্ছা, সবাই যদি আমরা একটু ক্লিয়ার হয়ে যাই, তাহলে এখন আমরা একটু চলে আসি ভাইয়া, এতটুকু জিনিস যে আমি পড়াশোনা করলাম, এতটুকু জিনিসের মধ্যে আমরা একটু দেখি বিগত সালে আমাদের কি প্রশ্ন এসেছে। 90% বিগত সালের প্রশ্ন আপনার সামনে বছরে আসার জন্য গুরুত্বপূর্ণ, আর বাকি 10% আসবে এতদিন পড়াশোনা করে যা শিখলেন তার উপরে ভিত্তি করে। ওকে, সেজন্য বিগত সালের প্রশ্নের গুরুত্ব অপরিসীম। ওকে, তো দেখি আমরা, দেখেন কি বলেছে ভাইয়া, দেখি কে উত্তর করতে পারে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
ঢাবি 16-17, ঢাবি 15-16, 2000 2001, তার মানে একই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে। রাবি টাবি যদি অ্যাড করতাম আরো 7-8 বার বেড়ে যেত। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো বলেছেন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আপনি বলেছিলেন প্রধান উদ্দেশ্য। এখন কথা হচ্ছে এখানে তো প্রাথমিকও বলেনি, প্রধানও বলেনি, তাহলে আমি উত্তর করব কোনটা, কে বলতে পারে? তাহলে আমি কোনটার উপরে ভিত্তি করে উত্তর করব, কে বলতে পারে বলেন? যদি কিছু না বলে তাহলে আমরা অবশ্যই উত্তর করব প্রধান উদ্দেশ্যের উপরে ভিত্তি করে, কারণ সবাই প্রধানমন্ত্রী হতে চায়, তাই না? সবাই কি প্রধানমন্ত্রী হতে চায় না বলেন? তাহলে এখানে আমাদের উত্তর কি হবে, কে বলতে পারি ভাইয়া? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? তাহলে কোন উদ্দেশ্য? প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য কোনটি, কে বলতে পারে দেখি? আরে সবাই তো ঢাবিতে চান্স পেয়ে বসে আছে দেখছি, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা পেলাম, দেখেন তথ্য যে আমি সরবরাহ করব, এই তথ্যগুলো কার কাছে সরবরাহ করা হয়? তথ্যগুলো সরবরাহ করা হয় হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট। হিসাব তথ্যের ব্যবহারকারী আবার দুই প্রকার, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, একটু পরে পড়ব। এখন এই যে ব্যবহারকারীর নিকট যে আমি তথ্য দিব, এই তথ্য দিয়ে তারা কি করবে? এই তথ্য দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এই বছর পরীক্ষাতে আসতেও পারে যে হিসাব তথ্য কেন ব্যবহার করা হয়? হিসাব তথ্য ব্যবহার করা হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে এটা আমরা সবাই পেরেছি, সবাই ঢাবিতে চান্স পেয়ে গেছি। এই যে দেখেন ভাইয়া কি বলেছে, নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? লিপিবদ্ধকরণের মধ্যে 3টা জিনিস দেখেছিলাম না ভাইয়া, 1 2 3। এখন আমাকে বলেছে কি দেখেন তো, আমাকে বলেছে সঠিক ক্রম। সঠিক ক্রম মানে কি? সঠিক ক্রম মানে হচ্ছে কোনটা প্রথমে হবে, কোনটা দ্বিতীয়তে হবে, কোনটি তৃতীয়তে হবে। এখন আপনার মাথাতে আছে যে ভাইয়া তো বলেছিল জাবেদা আছে, খতিয়ান আছে, বিশ্লেষণ আছে, কিন্তু আপনি যদি ভালো করে না পড়াশোনা করেন তাহলে কি আপনি সঠিক ক্রমটাকে কি ধরতে পারবেন? সঠিক ক্রম মানে কি? প্রথমে কোনটা করতে হবে? স্থানান্তর মানে খতিয়ান। খতিয়ান কি আগে করা যাবে? এটা উত্তর হবে না। জাবেদাকরণ, আগে কি জাবেদা দেওয়া যাবে? যাবে না। বিশ্লেষণ, আগে রাইট, আগে বিশ্লেষণ করব, তারপরে কি করব? জাবেদা দিব, আর জাবেদার পরে স্থানান্তর করব, অর্থাৎ খতিয়ান দিব। উত্তর পেয়ে গেছি গ। বিশ্লেষণ স্থানান্তর, ভাই বিশ্লেষণের পরে কি স্থানান্তর খতিয়ান করব? খতিয়ানের পরে কোনোদিন জাবেদা হয় না। আগে কি জাবেদা হবে তারপর খতিয়ান, বিশ্লেষণ কি শেষে? না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নম্বর। উত্তর হবে গ নম্বর, গ নম্বর। বোঝা গেছে? তাহলে কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, যারা উত্তর করছেন আমার মনে হয় সবাই আমরা বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে কি আমরা সবাই কনসেপ্ট ক্লিয়ার? প্রথমে বিশ্লেষণ, তারপরে জাবেদাভুক্তকরণ, তারপরে স্থানান্তরকরণ। দেখছেন আমি যা পড়াইলাম তার থেকে কি প্রশ্ন কমন পাচ্ছি? ঢাবি 15-16, দেখছেন? তাহলে এখান থেকে প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নটা রাবি বা সিইউতেও সম্ভবত এসেছিল বিগত সালে। তাহলে কি পড়াশোনা কি ভালো লাগছে বলেন? কঠিন লাগছে পড়াশোনা না ভালো লাগছে বলেন? পড়াশোনা কি অনেক কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হচ্ছে না। এবার দেখেন, এবার আমরা পড়ব হিসাব তথ্যের ব্যবহারকারী। ওকে, আমরা এবার পড়ব হিসাব তথ্যের ব্যবহারকারী। এখান থেকে সাধারণত আগে অনেক বেশি প্রশ্ন আসতো, ইদানিং প্রশ্ন আসছে না, কিন্তু তার মূলে আসবে না এমন না। রাবিতে সম্ভবত এবছরও একটি প্রশ্ন দিয়েছিল। তো এখান থেকে আমরা একটু জিনিস মনে রাখি ভাইয়া, হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুইভাবে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বহিস্থ বা বাইরের ব্যবহারকারী। এখন এই হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা কি বলতে পারি ভাইয়া বলেন তো? এই হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা সবাই পড়ে এসেছি যে প্রতিষ্ঠানের ভেতরে যারা থাকে তারা অভ্যন্তরীণ, আর প্রতিষ্ঠানের বাইরে যারা থাকে তারা হচ্ছে বাহ্যিক। কিন্তু এই কনসেপ্টটা হচ্ছে ভুল কনসেপ্ট। কেন ভাইয়া জানেন? অভ্যন্তরীণ ব্যবহারকারী আমি তাদেরকেই বলবো যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কারা বলবো? যারা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান তো করেই, ভিতরেও করতে পারে, কিন্তু তারা প্রত্যক্ষভাবে একটি প্রতিষ্ঠানের কি নিতে পারে না? সিদ্ধান্ত নিতে পারে না। আমি যদি উদাহরণস্বরূপ একটু বলি, দেখেন আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এটা ধরেন আপনার পরিবার, আপনার পরিবারে আপনার বাবা আছে,
আপনার মা আছে, তারপরে আপনার বোন আছে, আপনার ভাই আছে, আর কে আছেন? আপনি আছেন। হ্যাঁ, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আর কি আছে? আপনার পরিবারের একজন কাজের মেয়ে আছে। কাজের মেয়ে থাকে না, বাসার দেখাশোনা করে, একজন কাজের মেয়ে আছে, তাহলে সে আপনার বাসায় ধরেন থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আপনার বাসায় আপনার বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, আপনার বিয়ের বয়স হয়েছে। ওকে, এই বিয়ে বললাম এই নিয়ে আবার খুব হুলুস থুলুস লাগাই দিয়েন না, আমার কথা শোনেন। আর আপনার বিয়ের বয়স হয়েছে। ওকে, আর বাইরে ধরেন আপনার পরিবারের বাইরে আছে, ধরেন আপনার খালা আছে, চাচা আছে, চাচি আছে, ঠিক আছে, মামা আছে, আপনার শ্বশুর আছে। ঠিক আছে, এখন ধরেন আপনার কি হয়েছে? বিয়ের বয়স হয়েছে। ওকে, এখন আপনার যে বিয়ের বয়স হয়েছে, আপনার এখন বিয়ের কথাবার্তা চলছে। এখন আপনার যে বিয়ে দিবে, এখন এই আপনার বিয়ের সিদ্ধান্তটা ভাইয়া নেয়ার ক্ষমতা সবচেয়ে বেশি কার বলেন তো? আপনার বাবা মা, আপনার ভাই বোনের, না আপনার বাড়ির কাজের মেয়ের, না আপনার খালা চাচি চাচা, না মামা শ্বশুরের? বলেন তো। আপনার ধরেন বিয়ে দিবে, তাহলে আপনার যদি বিয়ে দেয় ফ্যামিলি থেকে, আপনার ফ্যামিলি থেকে বিয়ে দিলে আপনার বিয়ের সিদ্ধান্তটা কে নিবে? অ্যাকচুয়ালি আপনার বাবা মা নিবে। তাহলে আপনার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কে? আপনার বাবা মায়ের। দ্যাট মিনস আপনার বাবা মা ভাই বোন এরা কি ভেতরে থাকছে, এরা কিন্তু সিদ্ধান্ত নিবে। দ্যাট মিনস এরাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আপনার বাসার ভিতরে কিন্তু আপনার বাড়ির কাজের মেয়েও ছিল, তাহলে আপনার বাড়ির যে হোম টেকার বা যে দেখাশোনা করে, যে সে কি আপনার হচ্ছে ইয়া করতে পারবে? আপনার বিয়ের সিদ্ধান্ত কি সে দিতে পারবে? সে কিন্তু দিতে পারবে না, কিন্তু সে কিন্তু আপনার পরিবারের ভিতরেই ছিল। তো সে পরিবারের ভিতরে থাকার পরেও যেহেতু সিদ্ধান্ত দিতে পারছে না, তাহলে কি তাকে আমরা কি অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে পারবো? পারবো না। সবাই কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছেন? বলেন। সিইউতে কেউ পরীক্ষা দিবেন না ভাই, এইসব আলাপ আলোচনা করলে ক্লাস থেকে বের হয়ে চলে যান। ওকে, এমন কথা বলবো অনেক মন খারাপ হবে। ঠিক আছে, আমি কি এখানে সিইউতে পরীক্ষা দিয়ে আর কি আমি আলাপ আলোচনা করছি? বলেন তো, কে জিএসটিতে পরীক্ষা দিবে, কে সেকেন্ড টাইম আর কে ফার্স্ট টাইম আর, এগুলো আলোচনা করছি? প্রথম ক্লাস তো খুব একটু হাসি খুশি মোড নিয়ে পড়াচ্ছি, মোডটা খারাপ করে দিন না। ঠিক আছে, মোড খারাপ করে দিলে সমস্যা আছে। ওকে, ওই যে বিগত সালে যারা বড় ভাইটাই আছে তাদের থেকে একটু শুনে রাখেন। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয় আমাদের, বুঝতে পেরেছেন? ঘটনা হচ্ছে এটা। তো এই জন্যই দেখেন, আপনারা অনেকে বলেন এখানে একটা জিনিস আছে, এটা আপনাকে কিছুভাবে কিছু করতে হবে না। দেখেন আপনাদের আটকে যাবে কি, দেখেন সকল প্রকার ব্যবস্থাপকগণ। ভাইয়া ব্যবস্থাপক মানে কারা? ব্যবস্থাপক মানে ম্যানেজার। এই ম্যানেজারেরা কি বলেন তো? উচ্চ পদে যারা চাকরি করে তারা ম্যানেজার না? তো যারা উচ্চ পদে চাকরি করে তারাই তো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে পারবে, রাইট? বলেন, যারা উচ্চ পদে জব করে তারাই তো সিদ্ধান্ত নিতে পারে। তাহলে তারা কি? তারা অবশ্যই অভ্যন্তরীণ হবে। পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদ হতে পারে, তারপরে হিসাব রক্ষক হতে পারে, কর্মকর্তাগণ হতে পারে, আন্তঃনিরীক্ষক হতে পারে। এখন নিরীক্ষক আবার দুই প্রকার, খুব ভালো করে বুঝেন। নিরীক্ষক আবার দুই প্রকার, ঠিক আছে? একটি হচ্ছে আন্তঃনিরীক্ষক, আরেকটা হচ্ছে বহিঃনিরীক্ষক। হ্যাঁ, একটা হচ্ছে আন্তঃনিরীক্ষক আর একটা হচ্ছে বহিঃনিরীক্ষক। ওকে, এখন কথা হচ্ছে এই নিরীক্ষক আবার কি? নিরীক্ষক মানে অডিটর। ওকে, যারা আপনার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ চুরি জালিয়াতি করেছেন কিনা যারা দেখাশোনা করে তাদেরকে অডিটর বলে। এখন যদি উল্লেখ করে দেয় আন্তঃনিরীক্ষক, তাহলে সেটা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, আর আন্তঃ বলেনি, বহিও বলেনি, শুধু বলেছে নিরীক্ষক। শুধু নিরীক্ষক যদি বলে তাহলে সেটি হবে বহিস্থ ব্যবহারকারী। আমি কি বোঝাতে পারছি ভাইয়া? বলেন তো। নিরীক্ষক দুই প্রকার, ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে, নিরীক্ষক দুই প্রকার, ইন্টারনাল আর এক্সটার্নাল। তো যদি বলে আন্তঃনিরীক্ষক তাহলে সেটি অভ্যন্তরীণ হবে। ওকে, আর যদি বলে শুধু নিরীক্ষক, যেমন এই যে দেখেন এখানে বলেছে নিরীক্ষক, নিরীক্ষক মানে কি? অডিটর। এটা যদি বলে তাহলে সেটি কি হবে ভাইয়া? তাহলে কিন্তু সেটি বহিস্থ ব্যবহারকারী হয়ে যাবে। একজন প্রশ্ন করেছে পরিচালনা পর্ষদ কি? পরিচালনা পর্ষদ হচ্ছে কোম্পানি পরিচালনার জন্য যে একটা বডি বা টিম থাকে তাদেরকে পরিচালনা পর্ষদ বলা হয়ে থাকে। কোম্পানি সংগঠন যদি পড়তেন তাহলে তো জানা উচিত ছিল ভাইয়া এটা, সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের। তারপরে দেখেন ট্রেজারার। ট্রেজারার কি? এই ট্রেজারার এরা হচ্ছে, ট্রেজারার বাংলা হচ্ছে কোষাধ্যক্ষ। ঠিক আছে, কোষাধ্যক্ষ এরা।
ঠিক আছে। এই কোষাধ্যক্ষ কি করে? কোষাধ্যক্ষ আপনার প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল যে আর্থিক প্ল্যানিং যে ব্যাপারগুলো থাকে সেই কাজগুলো করে থাকে, ঠিক আছে। তাহলে কোষাধ্যক্ষ হচ্ছে একটি উচ্চপদস্থ কর্মকর্তা যে আমার প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করে এবং পরিকল্পনার সাথে জড়িত থাকে। ওকে ভাইয়া, তাহলে এই কোষাধ্যক্ষ হচ্ছে কি হবে আমার? এই কোষাধ্যক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী, হিসাব নিয়ন্ত্রক, সুপারভাইজার, এরা হচ্ছে কি আমার? এরা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। ওকে, বাংলা কথায় মনে রাখবেন, অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে প্রতিষ্ঠানের উচ্চ পদে যারা চাকরি করে, ঠিক আছে, উচ্চ পদে যারা চাকরি করে তারাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, আর আমরা যদি বহিস্থ ব্যবহারকারীতে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারী, আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডারগণ। দেখেন, কোম্পানির শেয়ার হোল্ডারগণ, এই জায়গাতে আপনারা ভুল করবেন। কোম্পানির শেয়ার হোল্ডারগণ কিন্তু বহিস্থ ব্যবহারকারী। ওকে, কোম্পানির শেয়ার হোল্ডারগণ কিন্তু বহিস্থ ব্যবহারকারী। কিন্তু যদি বলে মালিক, এই মালিক বলতে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের মালিককে বোঝায়, তখন এরা কিন্তু হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। মনে থাকবে, যখন বলবে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা অবশ্যই বহিস্থ ব্যবহারকারী হবে। ওকে, আর যখন বলবে মালিক, মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। এছাড়া দেনাদার বা সরবরাহকারী, পাওনাদার, নিরীক্ষক, কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক, এরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, সবই এরা বহিস্থ ব্যবহারকারী। শ্রমিক সংঘ এবং কর্মচারীগণ, এখন আপনি বলতে পারেন ভাইয়া এই দুইটা ইম্পর্টেন্ট, আপনি বলতে পারেন শ্রমিক সংঘ এবং কর্মচারী এরা তো প্রতিষ্ঠানের ভেতরে থাকে ভাইয়া, তাই না? এরা তো প্রতিষ্ঠানের ভেতরে থাকে, তারপরেও এরা কেন বাহ্যিক ব্যবহারকারী হলো? তার কারণ হচ্ছে শ্রমিক বা কর্মচারীরা কি করতে পারে না? শ্রমিক বা কর্মচারীরা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক আছে। শ্রমিক বা কর্মচারীরা আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না তাদের, ঠিক আছে। এই কারণে তারা কি পারে না? এই কারণে তারা হচ্ছে আমাদের বহিস্থ ব্যবহারকারী হয়ে যাবে। কর্মচারী কাদেরকে বলে? যারা হচ্ছে আপনার ধরেন পাহারাদার, তারপরে আপনার অফিসের পিয়ন, গার্ড, এরা কি আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে পারবে? এরা আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে পারবে না। সেই কারণে এদেরকে আমরা কি বলছি? বহিস্থ ব্যবহারকারী বলছি। কিন্তু প্রকৃতপক্ষে এরা কিন্তু প্রতিষ্ঠানের ভেতরে থাকে। ভেতরে থাকার পরেও যেহেতু সিদ্ধান্ত নিতে পারছে না, প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না, সেই কারণে এরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন দেখেন, আপনাদেরকে আরেকটা কনফিউশন দূর করি যে প্রশ্নটা আসে। দেখেন, আপনাকে প্রশ্ন করেছে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী? ভালো করে বুঝেন, হ্যাঁ, নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী? ভালো করে বুঝবেন এই প্রশ্নটা, ঠিক আছে। ব্যতিক্রম প্রশ্ন। ওকে, অপশন ক সরকার, অপশন খ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, অপশন গ দেনাদার, অপশন ঘ শেয়ার হোল্ডার। উত্তর কি হবে বলেন? বিগত সালে আসা প্রশ্ন, বলেন উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলেন? কর্মচারী হচ্ছে যারা নিচু পদে জব করে, আর কর্মকর্তা যারা উচ্চ পদে জব করে। হ্যাঁ, এটা জানা খুব একটা জরুরি না যে কর্মচারী কর্মকর্তা কি। হ্যাঁ, এখানে জানা জরুরি কে অভ্যন্তরীণ কে বাহ্যিক। অ্যাডমিশন টাইম ইজ টু মাচ শর্ট। ওকে, কখনো আসবে না কর্মচারী কর্মকর্তার পার্থক্য কি, ঠিক আছে। এখানে উত্তর কি হবে বলেন? এখানে উত্তর কি হবে? নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী? ভাইয়া, সরকার তো প্রতিষ্ঠানের বাইরে, আমার প্রতিষ্ঠানে কি হবে এটা সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকও তাই, দেনাদারও তো তাই, বাকি থাকলো শেয়ার হোল্ডার। ভাইয়া, আপনি তো বললেন শেয়ার হোল্ডার হচ্ছে বহিস্থ ব্যবহারকারী, কিন্তু কি হবে? কিন্তু এই প্রশ্নের উত্তর অবশ্যই শেয়ার হোল্ডার হবে। কেন ভাইয়া? কারণ শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। এই দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে আমরা যেহেতু কোনো উপযুক্ত উত্তর পাচ্ছি না, সেই জন্য পরীক্ষাতে তো একটা উত্তর দাগাই দিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাকে দাগাইতে হবে শেয়ার হোল্ডার। সবাইকে আমি বুঝতে পেরেছি ভাইয়া?
সবাই কি বুঝতে পেরেছি? শেয়ার হোল্ডাররা আমরা বহিস্থ ব্যবহারকারী মনে করে উত্তর করব, কিন্তু অপশনে যদি আমরা শেয়ার হোল্ডার ব্যতীত অন্য কোনো অভ্যন্তরীণ ব্যবহারকারী না দেখতে পাই, তখন আমরা শেয়ার হোল্ডারদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি? ভেরি গুড। তাহলে এই টাইপের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু আপনাকে দিবে, একটু বিভ্রান্ত করবে। তো এই কথাগুলো খুব ভালো করে শুনতে হবে, ঠিক আছে? তার আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারী গেল। এখন দেখেন, এই জায়গাতে বেশ কিছু জিনিস নোট নেবেন। গুচ্ছ এবার এখান থেকে প্রশ্ন করেছে, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য, বহিস্থ ব্যবহারকারীদের জন্য, নিরীক্ষকদের জন্য, ব্যবসায়ে ব্যবস্থাপকদের জন্য। উত্তর কি হবে বলেন? গুচ্ছ এই কনসেপ্ট থেকে প্রশ্ন করেছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ব্যাপক বিস্তৃত জিনিস আমরা আলোচনা করব এই জায়গাতে, ঠিক আছে? এটা উত্তর কি হবে কে বলতে পারে দেখি, বলেন। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ, কিন্তু মুখস্থ করেছি সে কারণে মনে আছে, কিন্তু কেন বলতে পারবো না, তাই না? আচ্ছা দেখেন, খুব ভালো করে বুঝেন ভাইয়া। হ্যাঁ, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, তাই না ভাইয়া? আর্থিক বিবরণী তাই বলেছে, আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী নোট নেন। আর্থিক বিবরণী জাবেদা, খতিয়ান, রেওমিল, ঠিক আছে? এই যাই করি না কেন এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের, যদি আমরা প্রকারভেদ করি, এগুলো হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। কোন হিসাব বিজ্ঞান? আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। মনে থাকবে, এগুলো আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। আর আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা, ঠিক আছে ভাইয়া? মনে থাকবে, বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। ভাইয়া মনে থাকবে সবার? আর্থিক হিসাব বিজ্ঞান কোনগুলো? আমরা যে অঙ্কগুলো করি, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী, অনুপাত বিশ্লেষণ, ওকে? এগুলো যাই করি না কেন আমরা, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি? জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, অনুপাত বিশ্লেষণ না, এটাতে একটু ঝামেলা আছে। আমি মনে রাখবেন, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল বা আর্থিক বিবরণী, এগুলো হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ। ইংরেজিতে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আর্থিক হিসাব বিজ্ঞানের ইংরেজি কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানের অংশ উদ্দেশ্য হচ্ছে তার তথ্যগুলো বহিস্থ ব্যবহারকারীর নিকট সরবরাহ করা। সবার কি মনে থাকবে ভাইয়া? বলেন তো, সবার মনে থাকবে? ওকে, এখন আসেন গুচ্ছ এবার কি প্রশ্ন করেছিল ভাইয়া। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞান ব্যতীত আরো দুইটা হিসাব বিজ্ঞান আছে। একটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, যেটি আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, আমি পড়াবো। ঢাবিতে প্রশ্ন এসেছিল এবং গুচ্ছ টুচ্ছ সব জায়গাতে আসবে। এবং আরেকটা হিসাব বিজ্ঞান আছে, তার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, আপনাদের দ্বিতীয় পত্রে ছিল। এই যে দুই প্রকার হিসাব বিজ্ঞান, এই দুই প্রকার হিসাব বিজ্ঞান আবার তথ্য সরবরাহ করে কার কাছে জানেন? এই দুই প্রকার হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট। মনে থাকবে, অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এখন ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে? সকল প্রকার রিপোর্ট, কি ভাইয়া? রিপোর্ট, বাজেট, ঠিক আছে? তারপরে বিভাগীয় পরিকল্পনা, বোঝা গেছে? বিভাগীয় আর্থিক পরিকল্পনা, এই যে যে জিনিসগুলো আছে, বাংলা কথায় আপনার বিভিন্ন বিভাগের মধ্যে যে আর্থিক বাজেট, বিভাগীয় রিপোর্ট, আর্থিক পরিকল্পনা, উৎপাদন ব্যয় বিভাগের পরিকল্পনা, উৎপাদন ব্যয় বিভাগের হিসাব নিকাশ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য প্রস্তুত করা হয়ে থাকে। গুচ্ছতে এখান থেকে এবছর একটা প্রশ্ন এসেছিল। সবাই কি বুঝতে পেরেছি ভাই? আমরা বলেন তো, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমি যে নামগুলো বললাম, রিপোর্ট বলেন, বাজেট বলেন, বিভাগীয় পরিকল্পনা বলেন, বিভাগীয় আর্থিক পরিকল্পনা বলেন, তারপরে বিভিন্ন বিভাগীয়
বিভাগীয় বাজেট বলেন, এই যে ব্যাপারগুলো আছে এগুলো সবই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য প্রস্তুত করা হয়ে থাকে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এই জায়গা থেকে আমাদের কিন্তু খুব সুন্দর করে একটু মনে রাখতে হবে। আর আর্থিক বিবরণী বলেন, জাবেদা খতিয়ান বলেন, এই জিনিসগুলো সবই প্রস্তুত করা হয়ে থাকে বহিস্থ ব্যবহারকারীর জন্য, ওকে, যেগুলো আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আর ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে ওকে, নেক্সটে যাই আমরা, দেখি ফাঁকা কেন। আচ্ছা দেখি এবার অ্যাকাউন্টিং বডি এবং অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে ভাইয়া, অ্যাকাউন্টিং এর বিভিন্ন বডি, হ্যাঁ বডি মানে হচ্ছে প্রতিষ্ঠান, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান বা কমিটি আছে, যে কমিটিগুলো হিসাব বিজ্ঞানকে পরিচালিত করে আসছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। তো এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঠিক আছে ভাইয়া, আর্থিক, একজন বলেছে আয় বিবরণী কার জন্য প্রস্তুত করা হয়? ভাই আয় বিবরণী কি আর্থিক বিবরণীর অংশ না? তাহলে এরকম প্রশ্ন করলে তো বিপজ্জনক আপনার জন্য। বলেন, আর্থিক বিবরণীর মধ্যে কি আয় বিবরণী থাকে না? বলেন। দেখেন তাহলে অ্যাকাউন্টিং এর বডি, অ্যাকাউন্টিং এর যে বডিটা সারা বিশ্বব্যাপী সমাদৃত সেটা হচ্ছে ট্রিপল এ, এ। ওকে, এই 3 এর মানে কি জানেন? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে 3 এর পূর্ণরূপ কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটি একটি অর্গানাইজেশন। আবার দেখেন কিছু বডি আছে, সেটা হচ্ছে AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ পাবলিক সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, AICPA। তো এটা ভালো করে মনে রাখতে হবে, AICPA হালকা করে দেখে রাখতে হবে। FASB এটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট। FASB মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। FASB মানে কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, মনে রাখতে হবে। IASB মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডকে আমরা কি বলবো? IASB বলবো। ঠিক আছে, এই বডির ফুল মিনিংগুলো ভাইয়া আপনাকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। সবাই বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। মিরাজ ভাই অ্যাডমিশনে ভর্তি হয়েছে কিনা এত কিছু না বুঝে আপনি আপনার মতো ক্লাস করেন। ঠিক আছে, ওই আজে বাজে মানে উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবেন না। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার কিছু নয়, এগুলো PDF দিয়ে দিব, ক্লাস শেষের সাথে সাথে পেয়ে যাবেন PDF টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ভাইয়া একটু ফুল মিনিংগুলো মনে রাখতে হবে। এরপরে আসেন IASB গেল, তাই না? এবার আমরা শিখবো ICAB, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। ভাইয়া এই যে ICAB আছে না, এই ICABটা ভালো করে মনে রাখবেন। আপনারা CA ডিগ্রির নাম শুনেছেন? আপনারা কি CA ডিগ্রির নাম শুনেছেন? এই CA ডিগ্রি প্রদান করে হচ্ছে ICAB নামে যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠান। মনে থাকবে ভাইয়া? বলেন। আমরা অনেকে শুনি না CA করব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, আমরা পড়েছি না ভাইয়া? তো এই যে ICAB নামে যে প্রতিষ্ঠান আছে, এই ICAB নামে প্রতিষ্ঠানটা বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে থাকে। আর ICAB প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1973 সালে। এটাও মুখস্থ রাখতে হবে, এখান থেকে রাবি এবং GST-তে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার ভাইয়া? এরপরে আছে দেখেন ICMAB মানে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, বাংলাদেশ। এটা হচ্ছে ICMAB। আপনারা হয়তো অনেকে CMA ডিগ্রির নাম শুনেছেন। বাংলাদেশে CMA ডিগ্রি প্রদান করে ICMAB। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? তাহলে বাংলাদেশে যদি বলে CMA ডিগ্রি প্রদান করে কে, তাহলে দেখেন ICMAB, এই যে CMA কিন্তু এর মধ্যে আছে। আর যদি বলে ICAB মানে কি? ICAB CA ডিগ্রি প্রদান করে। দেখেন মিডিলে কিন্তু CA আছে, সে কারণে এরা CA ডিগ্রি প্রদান করে। সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই বুঝতে পেরেছি কিনা? CA ডিগ্রি প্রদান করে কে আর CMA ডিগ্রি প্রদান করে কে? সবাই কি বুঝছি ভাইয়া? এরপরে দেখেন আরো বিভিন্ন সংগঠন আছে কিছু, সেটা হচ্ছে SAFA, কি সাফা না,
সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ সাউথ এশিয়া মানে কি বলেন তো? দক্ষিণ এশিয়া আছে না ভাইয়া, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে এসএএফএ। এই এসএএফএ থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে যে এসএএফএ এর ফুল মিনিং কি, সেজন্য মনে রাখতে হবে সাফা মানে হচ্ছে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। ক্লিয়ার ভাইয়া? আবার আছে কি, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে কাপা, তাই না? সিএপিএ। তো কাপাটা কি দেখেন, কনফেডারেশন অফ এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্টেন্টস। তাহলে এটা কনফেডারেশন মানে একটা সংগঠনকে ইন্ডিকেট করছে। কাদের সংগঠন? এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের যে দেশগুলো আছে তাদের সংগঠনের নাম হচ্ছে কাপা, তাই না? সিএপিএ। ওকে, আর সাফাটাকে বলেন তো? এসএফএ মানে এটা হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর, আর কাপা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যে কান্ট্রিগুলো আছে তাদের সংগঠন। বোঝা গেছে? তাহলে এই সাফা এবং এই কাপা, এই সাফা কাপা দুইটা থেকেই প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। আপনারা যখন বইটা হাতে পাবেন, দয়া করে আবার বই কবে পাবো এই প্রশ্ন এখানে করেন না। এই সাফা কাপা থেকে বই যখন হাতে পাবেন তখনই দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখতে হবে, প্যাসিফিক হচ্ছে একটা অঞ্চলকে এশিয়া প্যাসিফিক দিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, এশিয়া প্যাসিফিক দিয়ে সার্চ দিবেন গুগলে ক্লাসের পরে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? নেক্সটে যাই, আমরা দেখি নেক্সটে যদি আমরা যাই তাহলে দেখি কি হইলো। এটা আবার কি টাচ হইলো বলেন তো? এটা কি আসলো? ওয়েট, এবার অ্যাকাউন্টিং এ কিছু ডিগ্রি আছে, আপনারা হয়তো এই ডিগ্রিগুলো সম্পর্কে সবাই জানেন, তাই না ভাইয়া? আপনারা এই দুইটা আরেকটু বুঝাই দিবেন। কোন দুইটা ভাই? শর্টকাট ছন্দ করে মনে রাখা যাবে? শর্টকাট ছন্দ করে মনে রাখলে পাশই করতে পারবেন না, বুঝছেন? ছন্দর কি দরকার আছে ভাই? সাফা কাপা এগুলো মুখস্থ করতে 5-7টা জিনিস মুখস্থ রাখতে পারবেন না। আমার কথা হচ্ছে স্মার্ট প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? স্মার্ট প্রিপারেশন কি? স্মার্ট প্রিপারেশন প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করে দেয়া, ঠিক আছে? আমাদের প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করে দিতে হবে, এটা হচ্ছে স্মার্ট প্রিপারেশন, ঠিক আছে? সিএ, সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আর বাংলাদেশের সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি। প্রথমের অক্ষর শেষের অক্ষর বাদ দেন, দিলে কি থাকে? সিএ থাকে না? তাহলে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি। আইসিএবি মানে কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? আইসিএবি কি করে? সিএ ডিগ্রি প্রদান করে। এমনি করে পড়তে হবে, একসাথে 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? সাফা কাপার কাজ কি? সাফা কাপা হচ্ছে অঞ্চল ভিত্তিক হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে। সাউথ এশিয়ার যে দেশগুলো আছে না, এই সাউথ এশিয়ার দেশগুলোতে কেমন অ্যাকাউন্টিং প্র্যাকটিস হবে সেই জিনিসগুলো নিয়ে কাজ করে। ওকে, তো সাফা কাপা কি কাজ করে এটা কোনোদিন পরীক্ষায় আসবে না। এখানে সাফা কাপার ফুল মিনিং কি এটাই পরীক্ষায় আসবে, এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তো আমরা যখন পড়াশোনাগুলো করব তখন আমরা এমনি পড়াশোনা করব যেটা অ্যাকচুয়ালি আমার দরকার। ডিটেল বিস্তারিত জানার কোনো দরকার নাই। যদি ডিটেল বিস্তারিত জানার দরকার থাকতো তাহলে আমি সেটা বিশ্লেষণ করে বলে দিতাম। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা হবে খুবই স্পেসিফিক, যে জায়গা থেকে প্রশ্ন হবে ওইটুকুই পড়বো, কারণ চান্স পাইতে হবে আমাকে, ঠিক আছে? জানতে হবে ঠিক আছে, কিন্তু চান্স পাওয়ার জন্য যতটুকু এতটুকু, এর বাইরে যদি আমরা জানতে চাই তাহলে এটা নিয়ে এত বিস্তারে আলোচনা হবে, ক্লাসই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে আমরা জাস্ট সাফা কাপার ফুল মিনিং কি এটাই পরীক্ষায় আসছিল বিগত সালে, এতটুকু জানলেই হবে। আবার দেখেন আইসিএবি নিয়ে যখন আমি পড়াইলাম, এই আইসিএবি নিয়ে আমি ডিটেইলি একটু পড়াইলাম যে আইসিএবির ফুল মিনিং পড়াইছি। আইসিএবি কি করে? সিএ ডিগ্রি প্রদান করে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দ্যাট মিনস আইসিএবি নিয়ে এতগুলো তথ্যই আমাকে জানতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে টেকনিক্যাল হইতে হবে, না হলে কাজ নাই। এরপরে দেখেন আইসিএবির পরে বাংলাদেশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডিগ্রির নাম হচ্ছে সিএমএ ডিগ্রি, যেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ডিগ্রি। এটা আবার প্রদান করে আইসিএমএবি। তাহলে দেখেন আইসিএমএ আছে না, আর বি প্রথমের এ শেষের আই কেটে দেন, থাকে কে? সিএমএ। তাহলে বাংলাদেশের সিএমএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএমএবি। ওকে, আইসিএমএবি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1977 সালে। এই তথ্যগুলো পড়ে ফেলতে হবে, সবগুলো দেয়া আছে এখানে। ওকে ভাইয়া,
ওকে, এরপরে আসেন আরেকটা ডিগ্রি আছে, এটা হচ্ছে একটু গ্লোবাল ডিগ্রি বলে, বাংলাদেশে এটার কোনো ডিমান্ড সেভাবে এখনো ওঠেনি, কিন্তু পৃথিবীব্যাপী 140টা দেশে মোটামুটি এর ডিমান্ড আছে। সিসিএ, সিসিএ ডিগ্রি কি? চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। এই ডিগ্রিটা প্রদান করে এসিসিএ নামে যে প্রতিষ্ঠান আছে, সে এসিসিএ, ঠিক আছে? তাহলে এসিসিএ যে ডিগ্রি প্রদান করে তার নাম হচ্ছে সিসিএ। ওকে ভাইয়া, এটা তুলনামূলক কম কম, বাংলাদেশে এটার প্রচলন তুলনামূলক কম, কিন্তু পৃথিবীব্যাপী আবার এটার কি আছে? ভালো স্বীকৃতি আছে। তো বিগত সালের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখেছি এই সিএ এবং সিএমএ নিয়েই প্রশ্ন এসেছে, সিসিএ নিয়ে কোনো প্রশ্ন আসেনি। আমরা জাস্ট খালি এটা জেনে রাখবো সিসিএ মানে কি, আর সিসিএ ডিগ্রিটা প্রদান করে কোন প্রতিষ্ঠান। ক্লিয়ার ভাইয়া সবাই? রাইট, ওকে, থ্যাংক ইউ। ভাই ভাই বললে সমস্যা, কি বললে সমস্যা, এসব আলোচনা কেন আসছে? এগুলো আমি বারবার নিষেধ করছি, এরপরে ডিরেক্ট হিট করব, তখন খারাপ লাগবে। দেখেন এবার আমাদের অ্যাকাউন্টিংয়ে ভাইয়া কিছু কি আছে বলেন তো? অ্যাকাউন্টিংয়ে আমাদের, হ্যাঁ সিএ ওয়ার্ল্ড ওয়াইড কাজে লাগে, আমাদের অ্যাকাউন্টিংয়ের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো আমরা এখন পড়াশোনা করব, ঠিক আছে? দেখেন অ্যাকাউন্টিংয়ে যে নিয়ম নীতি সেগুলোকে আমরা কি বলি? প্রিন্সিপলস বলি। নীতি আর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান, আর প্রিন্সিপাল মানে কি? কলেজের প্রিন্সিপাল না, কিন্তু প্রিন্সিপলস মানে নীতি, আর স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে মান। তো দেখেন আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এই যে আইএফআরএস, এই আইএফআরএসটা প্রদান করে আইএএসবি নামে যে প্রতিষ্ঠানটা আছে সেটা। তো পরীক্ষায় ভাইয়া প্রশ্ন আসতে পারে আইএফআরএস প্রদান করে কোন প্রতিষ্ঠান? উত্তর হবে আইএসবি। ওকে, আইএফআরএস কি? আইএফআরএস হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, নতুন হিসাব বিজ্ঞানের নীতিমালা, মনে থাকবে, নতুন হিসাব বিজ্ঞানের নীতিমালাকে আমরা আইএফআরএস বলবো। বর্তমান বিশ্বে যে হিসাব বিজ্ঞানের নিয়ম নীতিগুলো ব্যবহার হয়ে আসছে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো আইএফআরএস। বর্তমান এই যে বিশ্বে যে হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো সারা বিশ্বে প্রচলিত হয়ে আছে, তা সেই নীতিমালাকে আমরা বলবো আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এই আইএফআরএস প্রদান করে কোন প্রতিষ্ঠান? আইএএসবি নামক প্রতিষ্ঠান। ওকে ভাইয়া, ওকে। এখন সারা বিশ্বে যেটা আইএফআরএস, বাংলাদেশে সেটাকে কি বলে জানেন? সারা বিশ্বে যেটা আইএফআরএস, বাংলাদেশে তার নাম হচ্ছে বিএফআরএস। দেখেন আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল ছিল, আর বাংলাদেশে আমরা বলছি বিএফআরএস। তাহলে যেহেতু বাংলাদেশে আমরা এটা ব্যবহার করব, তো এটাকে ইন্টারন্যাশনাল তুলে দিয়ে তার নাম আমরা দিয়েছি কি? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া সারা বিশ্বে বলছি আমরা আইএফআরএস, যেটা প্রদান করেছে আইএএসবি, দেখাশোনা করে এবং প্রদান করে, বাংলাদেশে তার নাম হয়ে গেল বিএফআরএস। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে বাংলাদেশে এই যে বিএফআরএস অনুসরণ করছি কিনা এই ব্যাপারগুলো দেখাশোনা করে কোন প্রতিষ্ঠান? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইসিএবি। তাহলে ভাইয়া আইসিএবি থেকে আমরা কিন্তু বেশ কিছু তথ্য পেলাম। দেখেন আইসিএবি কি করে? সিএ ডিগ্রি প্রদান করে, তারপরে হচ্ছে কি করে? বাংলাদেশে বিএফআরএস অনুসরণ করছি কিনা বা যে মান নির্ধারণ সেটা করে কে? সেটাও করে আইসিএবি। ওকে, তাহলে দেখেন আইসিএবি থেকে কিন্তু আমরা বেশ কিছু তথ্য পেলাম। ক্লিয়ার? এরপরে দেখেন আইএএস, আইএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটাকে আমরা বলছি ওল্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তার মানে কি জানেন? তার মানে আগে আমরা ব্যবহার করতাম আইএএস, এটা হচ্ছে পুরাতন হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই আইএস কে কি করা হয়েছে? আপডেট করা হয়েছে। কি করা হয়েছে? আপডেট করা হয়েছে। আপডেট করে বর্তমান বিশ্বে আমরা ব্যবহার করি আইএফআরএস, আর এই আইএফআরএস কে বলা হয় নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলে। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে কিন্তু নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনটা? নতুন হিসাব বিজ্ঞানের নীতিমালা কোনটা? আইএফআরএস। আর পুরাতনটা কি ছিল? পুরাতনটা ছিল আইএএস। ওকে, তার মানে আইএএস হচ্ছে কি? আইএএস হচ্ছে আইফোন 13। ওকে, আর আইএফআরএস কি আপডেট হয়ে কি হইলো? আইএফআরএস হইল 14, যদিও 16 চলে এসেছে। ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, সবার মনে থাকবে। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যেটা আইএফআরএস, আইএফআরএস কে বাংলাদেশে কি নামে ডাকা হচ্ছে?
আইএফআরএস কে বাংলাদেশে ডাকা হচ্ছে বিএফআরএস নামে। আইএফআরএস যে প্রতিষ্ঠানটা ইস্যু করে বা প্রদান করে তার নাম কি? তার নাম হচ্ছে আইএএসবি। আর বাংলাদেশে বিএফআরএস অনুসরণে যে প্রতিষ্ঠানটা কাজ করে তার নাম কি? তার নাম হচ্ছে আইসিএবি। এইভাবে পড়াশোনা করবেন। আইএফআরএস এর পূর্ব নাম কি ছিল? আইএফআরএস এর পূর্ব নাম ছিল আইএএস। ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত কি বোঝা গেছে? বলেন, এই পর্যন্ত কি বোঝা গেছে? পড়াশোনাগুলো এইভাবে করতে হবে, রাইট? পড়াশোনাগুলো এইভাবে করতে হবে, তাহলে মনে থাকবে। ছন্দ তাল দিয়ে মনের মধ্যে কিছু থাকে না। ছন্দ তাল দিয়ে পরীক্ষার হলে যে ছন্দ মুখস্থ করে গেছেন ওই ছন্দই আপনি ভুলে যাবেন, এত সময় পাবেন? পড়াশোনাগুলো এমন করতে হবে যাতে করে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর একদম অপশনে চোখ চলে যায়, তাহলে আপনি চান্স পাবেন। ওই ছন্দ পড়ে গেছেন, ঠিক আছে, আম পাতা জোড়া জোড়া, তারপর কি ছন্দ ছিল না, তো ওইসব ছন্দ দিয়ে মিলাইতে যাবেন, তখন দেখবেন যে মাথা খারাপ হয়ে গেছে। কয়টা ছন্দ মুখস্থ করবেন ভাই? স্বাভাবিক দৃষ্টিতে আমাকে একটা কথা বলেন তো, ছন্দ মুখস্থ করা ভালো না ওই যতটুকু টাইমে আপনি ছন্দ মুখস্থ করছেন অতটুকু টাইম আপনার মেন পড়াশোনায় দেওয়া ভালো? এই চিন্তাটা একটু মাথায় করেন তো ভাইয়া, তাহলে এটার উত্তর পেয়ে যাবেন। আমার কথা বলেন, আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? আপনি কষ্ট করে ছন্দ মুখস্থ করেছেন, কতগুলো ছন্দ মুখস্থ করবেন? হইতে পারে ছন্দ মুখস্থ করেছেন আপনি উপসর্গ 21টি, বাংলা উপসর্গ 21টি, তাই না? আবার ওনা, তারপরে কতকুনি ভরপাতি বিরাম সাহা সুস ইতি, এটা হচ্ছে একটা ছন্দ ধরেন মুখস্থ করেছিলাম বাংলা, হইতে পারে এমন। কিন্তু আপনি এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ছন্দ মুখস্থ করার মতো সরি টু সে কিচ্ছু নাই ভাইয়া। যারা গর্ধব তারাই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ছন্দ মুখস্থ করবে, কারণ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো ভাই বোঝার জিনিস। ওই ছন্দতে টাইম না দিয়ে আপনি এখানে আসেন, তাহলে দেখবেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভাইয়া করবো না আমরা, ওকে? আচ্ছা দেখেন, তাহলে আমি কি সবাই বুঝাইতে পেরেছি ভাইয়া? তাহলে এইভাবে সুন্দর করে পড়বেন আর খাতায় লিখবেন যে ভাইয়া আইএফআরএস মানে কি? এটা নিউ। আইএফআরএস আবার ইস্যু করে কোন প্রতিষ্ঠান? আইএএসবি। ভাইয়া আইএফআরএস আগে কি ছিল? আইএফআরএস আগে ছিল আইএএস। আইএএস ছিল, ওকে? যেটা সারা বিশ্বে আইএফআরএস, বাংলাদেশে আবার সেটা কি? বাংলাদেশে আবার বিএফআরএস। তাহলে বাংলাদেশে আবার বিএফআরএস এর সাথে কোন প্রতিষ্ঠানটা জড়িত? আইসিএবি। ভাইয়া আইসিএবি আবার কি করে? শুধু তাই করে, সিএ ডিগ্রি প্রদান করে। ভাইয়া আইসিএবি আবার প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1973 সালে। ভাই কঠিন অনেক কিছু। কয়টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম দেখেন তো, বলেন কয়টা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম বলেন? তাহলে এমনি পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? তাহলে দেখবেন জিনিসগুলো আমাদের কাছে ইজি হবে। এরপরে আসেন দেখেন, গ্যাপ। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, ঠিক আছে? গ্যাপ প্রদান করে কে? গ্যাপ প্রদান করে এফএএসবি নামে যে প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে গ্যাপ প্রদান করে। এখন গ্যাপকে বলা হয় হিসাব বিজ্ঞানের নীতিমালা। যদি আপনাকে বলা হয় হিসাব বিজ্ঞানের নীতিমালা কোনটি, আপনি বলবেন গ্যাপ। আর আপনাকে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মান কোনটি, মান মানে হচ্ছে আইএফআরএস। আইএফআরএস এই এসতে কি? স্ট্যান্ডার্ডস। এই স্ট্যান্ডার্ডসের বাংলা হচ্ছে মান। তাহলে হিসাব বিজ্ঞানের জন্য রচিত মান কোনটি, আপনি বলবেন আইএফআরএস। আর আপনাকে যদি বলে হিসাব বিজ্ঞানের জন্য রচিত নীতিমালা কোনটি, আপনি বলবেন গ্যাপ। গ্যাপ মানে নীতিমালা। কেন ভাইয়া? এই গ্যাপের পিতে আছে কি? গ্যাপের পিতে আছে প্রিন্সিপলস। আর এই প্রিন্সিপলস মানে কি? প্রিন্সিপলস মানে হচ্ছে নীতিমালা। সবাই কি বুঝতে পেরেছেন? এটা কি মুখস্থ করার কিছু আছে? বলেন এটা কি মুখস্থ করার কিছু আছে? বলেন, এটা মুখস্থ করার কিছু আছে? এটা মুখস্থ করার কিচ্ছু নাই। এবার দেখেন ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে প্রশ্ন আসবে। দেখেন সর্বজন গ্রাহ্য কি বলেছে ভাইয়া? সর্বজন গ্রাহ্য রচিত মান। মান মানে কি? মান মানে আইএফআরএস। কেন? এসতে হচ্ছে স্ট্যান্ডার্ডস। এসতে কি? এসতে হচ্ছে স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ডের বাংলা কি? মান। আর যখন বলবে সর্বজন গ্রাহ্য রচিত নীতিমালা, নীতিমালা মানে কি? নীতিমালা মানে পিতে মানে কি? পিতে মানে হচ্ছে প্রিন্সিপলস। প্রিন্সিপলস মানে কি? প্রিন্সিপলস মানে নীতিমালা। মনে থাকবে। যদি বলে সর্বজন গ্রাহ্য, সর্বজন গ্রাহ্য মানে কি? যেটাকে সবাই মেনে নেয় তাকে বলা হয় সর্বজন গ্রাহ্য।
ঠিক আছে, তাহলে যেই মানকে সবাই মেনে নিবে তাকে আমরা কি বলবো, আইএফআরএস বলবো। এসতে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে মান। আর যে নীতিমালাকে সবাই মেনে নিচ্ছে তাকে আমরা বলবো গ্যাপ। কেন গ্যাপ? গ্যাপের ওই যে লাস্টে পি, পি মানে প্রিন্সিপালস, প্রিন্সিপালস মানে নীতিমালা। সবাই কি বুঝছি ভাইয়া? দেখি কেমন বুঝছেন, কেমন বুঝছেন। এখন সেই টেস্ট হবে, বোঝা টেস্ট হবে এখন। তাহলে দেখি, দেখেন কি বলেছে এখানে। এখানে কি বলেছে? এখানে বলেছে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার রচিত মান হলো কোনটি? মান, বলেন মান মানে কি? দেখেন ঢাবি 17-18 প্রশ্ন। মান যদি বলে তাহলে উত্তর কি হবে বলেন? মান মানে কি? মান মানে কি গ্যাপ না আইএফআরএস? বলেন কি হবে, উত্তর কি হবে বলেন, কে বলতে পারে দেখি? মান মানে আইএফআরএস, ভেরি গুড। এই যে এস, এস মানে কি? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে কি? মান। দেখছেন কমন পড়েছে প্রশ্ন ভাইয়া, কোথায় আসছে তাও আবার ঢাবিতে আসছে। সেম প্রশ্ন রাবি জিএসটি তো আসছে, শুধু ঢাবির নাম লেখা হয়েছে এখানে তাই। ওকে, নেক্সটে যাই আমরা। দেখেন কি বলেছে, বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়? ঢাবি। তাহলে ভাইয়া বলেন তো বাংলাদেশের জন্য কোনটি অনুসরণ করা হয়, কে বলতে পারে বলেন? সারা বিশ্বে কি অনুসরণ করা হয়? আইএফআরএস। আর বাংলাদেশে অনুসরণ করা হয় কে বলেন? না বলতে পারলে নাক ফাটাবো, বলেন বলেন। সারা বিশ্বে আইএফআরএস, আর বাংলাদেশে কোনটি ভাইয়া? বাংলাদেশে বিএফআরএস না? বাংলাদেশে বিএফআরএস তো নাকি? বাংলাদেশের কথা তো বলেছে, রাইট? তার মানে কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এই তো বি, এই তো এফ, এই তো আর, আর এই তো এস। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা বলেন। ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই, কি বলেছে? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? দেখছেন ঢাবিতে কিন্তু আসছে। বলেন বাংলাদেশে কে সিএ ডিগ্রি প্রদান করে বলেন? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে বলেন? এই যে আই কাটেন আর বি কাটেন থাকে তো সিএমএ, সিএ তো থাকছে না, এসিসি তো আসবেই না, বিআইবিএমও আসবে না। আই কাটেন আর বি কাটেন থাকে কে মিডিলে? সিএ। তাহলে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে ভাইয়া? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে আইসিএবি। কমন পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না। দেখেন এবার আমরা যেটা পড়বো একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আজকের টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আজকের টপিকের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটা আজকে আমরা এখন পড়বো, ঠিক আছে? হিসাব নিকাশের ভিত্তি। ওকে ভাইয়া, দেখেন হিসাব নিকাশের ভিত্তি এটা আবার কি জিনিস? ওকে, হিসাব নিকাশের ভিত্তি এটা আবার কি জিনিস? আজকের পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ওকে ভাইয়া, হিসাব নিকাশের ভিত্তি মানে কি জানেন? আপনি যে অ্যাকাউন্টিং করেন, একটি লেনদেনকে যে লিপিবদ্ধ করেন, এই লেনদেন লিপিবদ্ধ করার জন্য হিসাব বিজ্ঞানের দুটি ভিত্তি রয়েছে, একটি হচ্ছে নগদ ভিত্তি, একটা হচ্ছে বকেয়া ভিত্তি। ওকে, এখন দেখেন নগদ ভিত্তি এবং বকেয়া ভিত্তি কি জিনিস আমরা একটু পড়াশোনা করি। নগদ ভিত্তি আর বকেয়া ভিত্তি। ভাইয়া বলেন তো আমরা হিসাব বিজ্ঞানে নগদ ভিত্তি ফলো করি না বকেয়া ভিত্তি ফলো করি, কে বলতে পারে বলেন? আমরা হিসাব বিজ্ঞানে নগদ ভিত্তি ফলো করি না বকেয়া ভিত্তি ফলো করি, কে বলতে পারে দেখি? আমরা হিসাব বিজ্ঞানে নগদ ভিত্তি ফলো করি না বকেয়া ভিত্তি ফলো করি, কে বলতে পারে? নগদ ভিত্তি ফলো করি আরাফাত, তাই আমরা হিসাব বিজ্ঞানে বকেয়া ভিত্তি ফলো করি। ওকে, বকেয়া ভিত্তি ফলো করি। কেমনে এখন একটু পরে টের পাবেন। দেখেন নগদ ভিত্তি কাকে বলে দেখি আমরা। নগদে আয় হলে লিপিবদ্ধ হবে এবং নগদে ব্যয় হইলে লিপিবদ্ধ হবে। বাংলা কথায় নগদ ভিত্তি মানে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ হবে। ওকে, আর কোনো কথা শোনার দরকার নাই। নগদ ভিত্তি মানে যখন লেনদেনটা নগদে হবে তখনই তাকে লিপিবদ্ধ করব। ভাইয়া এখন আমাকে বলেন তো, ক্লাস 9 থেকে তো আপনি পড়াশোনা করে এসেছেন, আপনি কি শুধু নগদ লেনদেন নিয়ে কাজ করেছেন না বকেয়া লেনদেন নিয়েও কাজ করেছেন, ধারে লেনদেন নিয়েও কাজ করেছেন? বলেন তো ভাইয়া, কে বলতে পারে? আমি যে 9 থেকে কলেজ পাশ করলাম, এসএসসি পাশ করলাম, অ্যাডমিশন পড়ছি, আমি কি এতদিন শুধু যে লেনদেনগুলো নগদ সেগুলো নিয়ে কাজ করেছি না নগদ লেনদেন নিয়েও কাজ করেছি, বাকিতে লেনদেন নিয়েও কাজ করেছি? বাংলা কথায় সকল লেনদেন নিয়ে আমি কাজ করেছি। বলেন তো
দুটা নিয়েই কাজ করেছি। দ্যাট মিনস দুটা নিয়ে যদি কাজ করেন তাহলে কি আমি এতদিন নগদ ভিত্তি ফলো করে এসেছি ভাইয়া? নগদ ভিত্তি তো বলছে শুধু নগদ লেনদেনকে লিপিবদ্ধ করব, তার মানে আমি এতদিন নগদ ভিত্তি ফলো করিনি। আর বকেয়া ভিত্তি কি বলছে জানেন? বকেয়া ভিত্তি বলছে দুনিয়ার সকল লেনদেনকেই তুমি লিপিবদ্ধ করবা, সেটা নগদে হোক আর ধারে হোক। বোঝা গেছে? তাহলে আমরা এতদিন কি করেছি? দুনিয়ার সকল লেনদেনকে লিপিবদ্ধ করেছি। আর দুনিয়ার সকল লেনদেনকে লিপিবদ্ধ করতে বলেছে কে? দুনিয়ার সকল লেনদেনকে লিপিবদ্ধ করতে বলেছে বকেয়া ভিত্তি। ওকে, তার মানে মনে রাখতে হবে অ্যাকাউন্টিং হচ্ছে বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? অ্যাকাউন্টিং বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ক্লিয়ার? ওকে, এখন দেখেন বকেয়া ভিত্তি হচ্ছে আয় অর্জিত হলেই লিপিবদ্ধ হবে এবং ব্যয় সংগঠিত হলেই লিপিবদ্ধ হবে, সেটা নগদে হোক আর ধারে হোক, যেটা বললাম আর কি। দেখেন, যেমন নগদে পণ্য ক্রয় কি হবে? লিপিবদ্ধ হবে। নগদ লেনদেন তাও লিপিবদ্ধ হবে। আবার বলছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে এটা তো ধারে, সেটাকেও লিপিবদ্ধ করব। অর্থাৎ সকল লেনদেনকে লিপিবদ্ধ করব বকেয়া ভিত্তিতে। আর নগদের ভিত্তিতে দেখেন, নগদে পণ্য ক্রয়, এই যে নগদে, এটি লিপিবদ্ধ হবে। কিন্তু যদি বলে ধারে পণ্য ক্রয়, তাহলে ভাইয়া ধারে পণ্য ক্রয়কে আমি লিপিবদ্ধ করতে পারবো না। এটা হচ্ছে নগদান ভিত্তির কনসেপ্ট। বোঝা গেছে? তাহলে এটাই যদি কনসেপ্ট হয়, আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যে হিসাব বিজ্ঞানের মান আর হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়ে আসলাম, এই হিসাব বিজ্ঞানের মান এবং নীতিমালা আমাদেরকে নগদ ভিত্তি অনুসরণ করতে নিষেধ করেছে। মনে থাকবে, গ্যাপ এবং আইএফআরএস সামঞ্জস্যপূর্ণ নয়, মানে এরা নগদান ভিত্তিকে অনুসরণ করতে নিষেধ করেছে, ব্যবহার করতে নিষেধ করেছে। এই কারণে আমরা এতদিন কি করে এসেছি? এতদিন আমরা বকেয়া ভিত্তি ফলো করেছি। এই যে দেখেন, গ্যাপ এবং আইএফআরএস সামঞ্জস্যপূর্ণ, তার মানে কি এই বকেয়া ভিত্তিকে আমাদের যে হিসাব বিজ্ঞানের নীতিমালা গ্যাপ এবং হিসাব বিজ্ঞানের যে রচিত মান আইএফআরএস, এরা দুইজন কি বলেছে? তুমি বকেয়া ভিত্তিকে ফলো করো। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? বলেন, কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, সবাই তো ভালোই বোঝেন। নেক্সটে যাই আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি একটা প্রশ্ন সলভ করি এই কনসেপ্ট থেকে। ঢাবি 17-18তে এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। দেখি, একটি দোকান নভেম্বর 30 তারিখে 1 লাখ টাকার কাপড় বিক্রয় করে। কয় তারিখে আমি কাপড় বিক্রি করেছি ভাইয়া বলেন তো? নভেম্বর 30 তারিখে। ওকে, খরিদ্দারকে ডিসেম্বর 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বর 10 তারিখে চেক পাওয়া যায়। তাহলে দেখেন, বিক্রয় করেছি আমি নভেম্বর 30 তারিখে, আর চেক পেয়েছি মানে কি? টাকা পেয়েছি, নগদ টাকা পেয়েছি আমি ডিসেম্বরের 10 তারিখে। দোকানটি আইএফআরএস অনুসরণ করে। ভাইয়া বলেন তো, আইএফআরএস অনুসরণ করে, ব্র্যাকেটে বলে দিয়েছে বকেয়া ভিত্তি। এই কথাটা যদি নাও বলতো, তার মানে আইএফআরএস মানে কোন ভিত্তিকে ইন্ডিকেট করে? বকেয়া ভিত্তিকে ইন্ডিকেট করে না? অবশ্যই করে। তাহলে বকেয়া ভিত্তিতে আয় চিহ্নিত করে কখন 1 লাখ টাকা প্রতিষ্ঠানের অর্জিত হয়েছে বলে গণ্য করা হয়। ভাইয়া তাহলে বলেন, বকেয়া ভিত্তিতে আমরা কখন প্রতিষ্ঠানের 1 লাখ টাকা অর্জন হয়েছে বলে আমি গণ্য করব বলেন তো? যখন আমি নগদে টাকাটা পাবো তখন, না যখন লেনদেনটা হয়েছে তখন? কে বলতে পারে দেখি? বলেন, কয় তারিখে? কয় তারিখে কে বলতে পারে দেখি? ডিসেম্বর 5, কেউ বলছে বি। বকেয়া ভিত্তি মানে কি ভাইয়া বলেন তো? বকেয়া ভিত্তি মানে কি? বকেয়া ভিত্তি মানে লেনদেন হবার সাথে সাথে কি করব? লিপিবদ্ধ করব, রাইট? বকেয়া ভিত্তি মানে তো তাই, লেনদেন হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ করব। তাহলে লেনদেনটা হয়েছে কখন? একটি দোকান নভেম্বর 30 তারিখে 1 লাখ টাকার কাপড় বিক্রয় করে। ভাই, কাপড় বিক্রয় করলে কি লেনদেন হয় না? কাপড় বিক্রি করলে তো লেনদেন হয়, তাই না? তাহলে দেখেন, কয় তারিখে আমি বিক্রি করেছি? 30 তারিখে। তাহলে 30 তারিখে যে আমি বিক্রি করেছি, টাকা পেয়েছি 10 তারিখে, তার মানে কি বাকিতে বিক্রয় করেছি। তাহলে আমার কোন ভিত্তি ফলো করতে বলেছে? বকেয়া ভিত্তি। তাহলে বকেয়া ভিত্তি যদি ফলো করি, তাহলে আমি লেনদেনটা লিপিবদ্ধ করব কবে? নভেম্বর 30-এ লিপিবদ্ধ করব না? বলেন, নভেম্বর 30-এ তাহলে আমি কি জাবেদা দিয়েছি ভাইয়া? দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট দিয়েছি না জাবেদা? কত টাকা? 1 লাখ টাকা।
আর 10 তারিখে কি হয়েছে, চেক পাওয়া গেল, তাহলে ডিসেম্বর 10 তারিখে আমি চেক পেয়েছি। তাহলে চেক পাওয়া মানে কি, ব্যাংক হিসাব, ডেবিট, দেনাদার, ক্রেডিট। তাহলে আমাকে বলেন, আমি যদি বকেয়া ভিত্তি ফলো করি তাহলে আমি কোন তারিখে লেনদেনটাকে আয় হিসাবে দেখাবো বলেন? প্রতিষ্ঠানে অর্জিত হয়েছে 1 লাখ টাকা, অর্জিত হয়েছে, অর্জিত হয় কোনটা, আয় অর্জিত হয়, ঠিক আছে, অর্জিত হয় আয়। বলেন তাহলে কয় তারিখ হবে বলেন? যারা উত্তর করছেন সি, তারা না বুঝে গাধার মতো উত্তর করছেন। ভাই এতক্ষণ চিল্লাইলাম বকেয়া ভিত্তি মানে যেদিন লেনদেন হবে সেই দিনই লিপিবদ্ধ করতে হবে। ভাই লেনদেনটা হয়েছে কবে দেখেন তো? নভেম্বর 30 তারিখে আপনি বিক্রি করেছেন না কাপড়, সেটা ধারে হোক আর নগদে হোক, সেই দিনই তো আপনি কি করেছেন, এই যে বিক্রয়কে ক্রেডিট করেছেন। বিক্রয় কি হিসাব, আয় হিসাব না? তাহলে আয় হিসাবে সেদিনই সেটাকে কি করেছেন, আয়টাকে সেদিনই আপনার অর্জিত হয়েছে না? আয় কি হয়, আয় অর্জিত হয়। তাহলে উত্তর কি হবে, নভেম্বর 30 না ভাইয়া বলেন তো? উত্তর নভেম্বর 30 হবে না। ঘটনাটা হচ্ছে আপনি নভেম্বর 30-এ বিক্রি করেছেন, তো নভেম্বর 30-এ যদি আপনি ধারে বিক্রি করেন, কিসে বিক্রি করেছেন, ধারে। 5 তারিখে কি করেছেন আপনি, ডিসেম্বর 5 তারিখে আপনি বিবরণী পাঠাইছেন। বিবরণী পাঠানো মানে একটা চিঠি দিয়েছেন তাকে যে তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা পাই, এই চিঠিটা দিয়েছেন, এটা তো কোনো লেনদেনই না। আর ডিসেম্বর 10 তারিখে কি হয়েছে, ডিসেম্বর 10 তারিখে আপনি টাকা পেয়েছেন। ওকে, এখন আপনাকে জিজ্ঞাসা করেছে কখন 1 লাখ টাকা প্রতিষ্ঠানে অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে তো নগদ টাকা পাওয়া না, অর্জিত হওয়া মানে আয় হওয়া। কবে আয় হয়েছে, আয় হওয়াকে বলে অর্জিত হওয়া, আর ব্যয় হওয়াকে বলে সংগঠিত হওয়া। মনে রাখেন, ব্যয় কি হয়, ব্যয় হচ্ছে সংঘটিত হয়। ওকে, আর অর্জিত হয় কোনটি জানেন, অর্জিত হয় আয়, আয় হচ্ছে অর্জিত হয়। এখন আমাকে বলেন, নভেম্বর 30 তারিখে আপনি কি করেছেন, বিক্রি করেছেন। তাহলে আপনি যদি বকেয়া ভিত্তি ফলো করেন, নভেম্বর 30 তারিখে আপনি বিক্রয়ের জাবেদা দিবেন না? বলেন তো ভাইয়া, নভেম্বর 30 তারিখে আপনি বিক্রয়ের জাবেদা দিবেন না ভাইয়া? বলেন। হ্যাঁ, তার মানে বিক্রয়ের সাথে সাথে লিপিবদ্ধ করবেন। সেটাই তো বললাম, বকেয়া ভিত্তি এতদিন কি করে এসেছেন, ধারে বিক্রি করলে এতদিন জাবেদা দেননি, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো এই যে বিক্রয়কে ক্রেডিট করলেন, তার মানে কি, বিক্রয় আয় হিসাব, আয় অর্জিত হয়ে গেল। বোঝা গেছে ভাইয়া? বলেন, বুঝতে পেরেছি? বলেন। হ্যাঁ, বকেয়া ভিত্তিতে 30 আর নগদান ভিত্তিতে আমি কখন করব? নগদান ভিত্তি বললে 10 তারিখ হইতো। কেন ভাইয়া? নগদান ভিত্তি মানে যেদিন আপনি টাকা পাবেন, নগদে যেদিন পাবেন সেই দিনই লিপিবদ্ধ করবেন, তাই না? এই কথাটা আমি আসছিলাম একটু আগে, রাইট? এই তো বুঝতে পেরেছেন, এই তো বুঝতে পেরেছেন। নগদ ভিত্তি বললে ডিসেম্বর 10, আর যদি বকেয়া ভিত্তি বলে তাহলে যেই দিন লেনদেন হবে সেই দিনই সেটি অর্জিত হয়ে যাবে। বোঝা গেছে? কারণ কি শিখলাম আমরা, বকেয়া ভিত্তি মানে ধারে হোক আর নগদে হোক লেনদেন হলে লিপিবদ্ধ করতে হবে। তো লেনদেনটা হয়েছে কবে ভাই? নভেম্বর 30-এ। তার মানে বকেয়া ভিত্তিতে সেই দিনই আমার আয় অর্জিত হয়ে যাবে। আর যদি বলতো নগদ ভিত্তিতে কবে, তাহলে নগদ ভিত্তি মানে কি, যেদিন আপনি নগদ টাকা পাবেন সেদিন জাবেদা দিবেন। তো নগদ টাকা পেয়েছি কবে? ডিসেম্বর 10 তারিখে। তাহলে সেদিন জাবেদা দিলে আমি নগদান ভিত্তিতে হয়তো ডিসেম্বর 10। ক্লিয়ার ভাইয়া? বলেন, বুঝছেন? কি কমেন্ট করলো একজন? হ্যাঁ হ্যাঁ, সবার কমেন্ট শো করছে, সমস্যা নাই। জয়ন্ত দাস 10। ভাই আমি পড়াচ্ছি, আমাকে আবার প্যারাগনে লাগবে কেন বলেন তো? ওকে, আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। এই প্রশ্নে ব্র্যাকেটে বকেয়া ভিত্তি বলে দিয়েছে। ওকে, ব্র্যাকেটে বকেয়া ভিত্তি বলে দিয়েছে। এখন ভাইয়া আপনাকে যদি ব্র্যাকেটে বকেয়া ভিত্তি না বলে শুধু যদি বলতো আইএফআরএস অনুসরণ করে, তাহলে আপনি কোন ভিত্তিতে উত্তর করতেন আমাকে এটা বলেন। বলেন তো, বলেন, বলেন তো ভাইয়া। বকেয়া ভিত্তি বলেনি, শুধু বলেছে প্রতিষ্ঠানটি আইএফআরএস অনুসরণ করে, তাহলে কোন ভিত্তিতে আপনি উত্তর করতেন বলেন? বকেয়া ভিত্তি না নগদ ভিত্তি?
বকেয়া ভিত্তি, ভেরি গুড। কেন ভাইয়া? কারণ এই যে দেখেন আমরা এখানে পড়ে এসেছি না, আমরা কি পড়ে এসেছি? গ্যাপ আইএফআরএস সামঞ্জস্যপূর্ণ নয়, তার মানে নগদান ভিত্তি গ্যাপ আইএফআরএস অনুসরণ করে না। আর এখানে পড়ে এসেছি গ্যাপ আইএফআরএস সামঞ্জস্যপূর্ণ, তার মানে বকেয়া ভিত্তিকে অনুসরণ করে। রাইট ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো সুন্দর বুঝতে পারছেন আপনারা, মাশাআল্লাহ, সুন্দর বুঝতে পারছেন। রাইট, এখন কথা হচ্ছে ভাইয়া, প্রশ্নে আপনাকে আইএফআরএসও বলেনি, আপনাকে বকেয়া ভিত্তিও বলেনি, তখন আপনি কিসে উত্তর করতেন বলেন? এবার বলেন দেখি। প্রশ্নে আইএফআরএস বলা নাই, গ্যাপ বলা নাই, ওকে, কিছু বলা নাই, আবার বকেয়া ভিত্তিও বলা নাই, কিছুই যদি না বলা থাকে তাহলে আপনি কোন ভিত্তিতে উত্তর করতেন? দেখি কার মাথায় কি আছে, এটাই আমি দেখব। বলেন, প্রশ্নে যদি কিছুই না বলা থাকে তাহলে আমি কি করতাম? তখনও বকেয়া। ভেরি গুড। কেন? কারণ কিছু না বলা থাকলে হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, সে কারণে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যদি শুধুমাত্র নগদ কথাটা উল্লেখ করে দেয় তখনই আমরা নগদ ভিত্তি অনুসরণ করব, তাছাড়া নগদ হচ্ছে হারাম জিনিস। ওকে, নগদ হারাম জিনিস। ওকে, আচ্ছা, এর সাথে আমি আরেকটা কিছু বলে রাখি। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ভিত্তি কিন্তু দুইটা পড়ানো হয়, কিন্তু উচ্চ লেভেলে ভিত্তি আছে তিনটা। আরেকটা ভিত্তির নাম হচ্ছে ব্রেকআপ। কি ভাইয়া? ব্রেকআপ। তার মানে এই ব্রেকআপ কিন্তু জিএফবিএফ এর ব্রেকআপ না, একটু জেনে রাখেন, কারণ ওই উচ্চ বইগুলো থেকেই প্রশ্ন করা হয়, তো সেই প্রশ্ন থেকে কিছু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে আরেকটা ভিত্তি আছে অ্যাকাউন্টিং এ, কিন্তু অ্যাকচুয়ালি ভিত্তি হচ্ছে, একটা হচ্ছে ক্যাশ বেসিস। ওকে, এটা হচ্ছে ক্যাশ বেসিস মানে নগদ ভিত্তি, আরেকটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল মানে হচ্ছে বকেয়া ভিত্তি। ওকে, আর আরেকটা ভিত্তি আছে, এটা এক্সেপশনাল, তার নাম হচ্ছে ব্রেকআপ বেসিস। ওকে, ব্রেকআপ বেসিস একটু যেহেতু পড়াচ্ছি জেনে রাখেন, এটা হচ্ছে এক্সেপশনাল, সব সময় ব্যবহার হবে না। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশনাল, ব্রেকআপ বেসিসটা হচ্ছে এক্সেপশনাল মানে ব্যতিক্রম। ওকে ভাইয়া, ব্রেকআপ বেসিস কখন হবে জানেন? একটি প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে, বিলোপ সাধন হবে। একটি প্রতিষ্ঠান কি হবে? বিলোপ সাধন যখন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ব্যবসা, তখন ব্রেকআপ বেসিসকে অনুসরণ করতে হবে। ব্রেকআপ বেসিসে কি করা হয় জানেন? ব্রেকআপ বেসিসে যেটা করা হয়, প্রতিষ্ঠানের সকল স্থায়ী সম্পদকে নগদ টাকায় অর্থাৎ চলতি সম্পদে রূপান্তর করা হয়। ওকে, এই স্থায়ী সম্পদকে চলতি সম্পদে রূপান্তর করাকেই বলা হয় ব্রেকআপ। বোঝা গেছে? আর এই চলতি সম্পদকে, স্থায়ী সম্পদকে চলতি সম্পদে রূপান্তর কখন করব আমরা? যখন প্রতিষ্ঠান বিলোপ সাধন হবে। কি হবে ভাইয়া? বিলোপ সাধন হবে। তাহলে বিলোপ সাধনের সময়ই শুধুমাত্র ব্রেকআপ বেসিস অনুসরণ করা হয়। আর ব্রেকআপ বেসিসের কাজ কি? প্রতিষ্ঠানের সকল স্থায়ী সম্পদকে চলতি সম্পদে রূপান্তর করে সকল প্রকার ভাগবাটোয়ারা করে ব্যবসা বন্ধ করে দেয়া। বোঝা গেছে ভাইয়া? কিন্তু স্যার আমি তো পড়তে আসলাম মানে আপনাকে পড়তে কে নিষেধ করছে ভাই? ব্রেকআপ বেসিসের বাংলা কি? ব্রেকআপ বেসিসই বলে, বাংলা যে বইগুলো আছে সেখানেও ব্রেকআপই বলে এটাকে। বুঝছেন? বোঝা গেছে? হিসাবের ভিত্তি কত প্রকার এটা প্রশ্ন আসবে না। ঠিক আছে, ব্রেকআপ বেসিসে এক দুইটা জাবেদা দেখানো যাবে না, ব্রেকআপ বেসিসের জাবেদা এখন দরকার নাই, যেগুলো দরকার নাই সেগুলো অ্যাডমিশন টেস্টে পড়ার দরকার নাই। ঠিক আছে, জাস্ট একটু জানাই রাখলাম। ঠিক আছে, ব্রেকআপ বেসিসে জাবেদা করো, এটা তো আপনাদের সিলেবাসেই নাই, কথার প্রসঙ্গে যেহেতু আসলো সে কারণে বললাম। ঠিক আছে, এটার দরকার নাই। অনেক কিছুই তো শেখার আছে, কিন্তু সব কিছু শেখার কি দরকার আছে? নাই। দেখেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাডমিশন টেস্ট খুবই শর্ট। ওকে, রাজস্ব বলতে কি বোঝায়? রাজস্ব মানে হচ্ছে আয়। রাজস্ব মানে কি ভাইয়া? আয়। ঠিক আছে, এখন আয় কখন হয় জানেন? আয় হবে পণ্য বিক্রয় অথবা সেবা প্রদান করলে। ওকে, পণ্য বিক্রয় এবং সেবা প্রদান করলে কি হয়? আয় হয়। ওকে, আর যেহেতু আমরা বকেয়া ভিত্তি অনুসরণ করি, তার মানে আয়টা হতে পারে নগদে অথবা ধারে। সবাই কি আমার কথা বুঝছেন? আয় কাকে বলে?
আয়ের আরেকটা সিনোনিম হচ্ছে রাজস্ব। অ্যাডমিশন টেস্টে আয় নামটা খুব কম ব্যবহার হবে, রাজস্বই বেশি ব্যবহার হবে। তো সবার জ্ঞাতার্থে বলে রাখি, রাজস্ব মানে হচ্ছে আয়কে বোঝায়। ওকে, এখন বলছে আয় বলতে কি বোঝায়? আয় হচ্ছে তখনই হয় যখন পণ্য বা সেবা বিক্রয় করা হয়। তাহলে পণ্য বা সেবা বিক্রয় করলে আয় হবে, আর এই আয়টা নগদেও হতে পারে, ধারেও হতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন নগদানের আন্তঃপ্রবাহ, আমি কি বলেছি? নগদেও হতে পারে, ধারেও হতে পারে। এখন নগদ আন্তঃপ্রবাহ তো যে কোনোভাবে হতে পারে, পণ্য সেবা বিক্রয় ছাড়াও হতে পারে, নাও হতে পারে, তাই না? তাহলে এটা উত্তর হবে না। সম্পদের আন্তঃপ্রবাহ, আমরা আয়কে চিন্তা করছি, তার মানে সম্পদের আন্তঃপ্রবাহ নিয়ে এটা কি দরকার আছে ভাই? সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে। আচ্ছা, সম্পদ আসছে কিন্তু সেটা অপরিহার্যভাবে নগদ নহে, মানে কি? নগদ হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, আমরা বলেছি নগদও হতে পারে আবার ধারেও হতে পারে, মানে নাও হতে পারে। তাহলে এটা উত্তর হতে পারে, আগেই দাঁড়াবো না। সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদ। অপরিহার্যভাবে নগদ মানে কি? অবশ্যই নগদ হবে না। আয় মানে আমরা কি দেখেছি? নগদও হতে পারে, ধারেও হতে পারে। ওকে, সবার লাস্টেরটা বলছে ক্রেতাগণ পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে। এই যে উত্তর পেয়েছি, দেখেন কি বলেছে? এই যে দেখেন, পণ্য বা সেবা কি করেছি? প্রদান করেছি, মানে বিক্রি করেছি। এর ফলে কি হয়েছে? সম্পদের আন্তঃপ্রবাহ। বিক্রি করলে একটি সম্পদ আসে। যদি আপনি নগদে বিক্রি করেন, সেজন্য নগদান হিসাব নামে আপনার সম্পদ আসবে। আর যদি ধারে বিক্রি করেন, দেনাদার নামে সম্পদ আসবে। দ্যাট মিন সম্পদের আন্তঃপ্রবাহ হয়েছে। কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে। অপরিহার্যভাবে নগদ নহে মানে কি? নগদ হতেও পারে, নাও পারে। তা আমরা কি আয় মানে কি শিখেছি? এটি নগদেও হতে পারে, ধারেও হতে পারে। তাহলে দেখেন খাপে খাপ সব কন্ডিশন মিলে গেছে না ভাইয়া? তাহলে উত্তর হবে এটা। সবাই কি বুঝছি? এটা বুঝতেই পারিনি, এটা তো বুঝতে পারবেন না, কারণ না বুঝে অযথা কমেন্ট করছেন। আমি যে প্রতিটা জিনিস বিশ্লেষণ করছি, এটা না বুঝেই অযথা কমেন্ট করছেন। আগে আমার বোঝানোটা শেষ হোক, না বোঝানো শেষ হইতেই করে রেখেছেন, বুঝতে পারিনি। তাহলে কেমনে হবে বলেন? আমি বলে দিচ্ছি যে রাজস্ব মানে আয়। তারপরে হচ্ছে প্রশ্ন করছেন শুল্ক মানে কি? রাজস্ব। ভাই, শুল্ক হচ্ছে একটি আয়, সরকারের আয়, আর এটাকেই রাজস্ব বলে। ঠিক আছে, রাজস্ব মানে হচ্ছে আয়। হ্যাঁ, আমি আপনাকে বলে দিলাম যে রাজস্ব মানে আয়। আপনি আবার প্রশ্ন করেছেন শুল্ক মানে কি? রাজস্ব। তাহলে কেমনে কি বলেন তো? ঠিক আছে, আস্তে আস্তে এগুলো ঠিক হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন ঘটনা আবার বোঝেন। হ্যাঁ, ঘটনা আবার বোঝেন। ঠিক আছে, ঘটনা আবার বোঝেন। আয় হবে পণ্য বা সেবা বিক্রি করলে। ঠিক আছে, পণ্য অথবা সেবা বিক্রয় করলে কি হবে? আয় হবে। এখন এই আয়টা আবার ধারেও হতে পারে, আবার নগদেও হইতে পারে। রাইট? ওকে, দেখেন এখানে বলেছে নগদানের আন্তঃপ্রবাহ। তো নগদানের আন্তঃপ্রবাহ তো আপনি আসবাবপত্র বিক্রি করলেও হইতে পারে, তাই না? নগদ টাকা আসছে। আবার পণ্য বিক্রি করলেও নগদ টাকা আসছে। তার মানে কি এটাকে কি উত্তর নিতে পারবেন? অ্যাপ্রোপ্রিয়েট হইল না। আবার আপনার শ্বশুরের কাছ থেকে যদি যৌতুক নেন, তাহলেও নগদের আন্তঃপ্রবাহ হচ্ছে। তাহলে সকল নগদের আন্তঃপ্রবাহ মানে কি আমার রাজস্বকে বোঝাবে? বোঝাবে না। সম্পদের আন্তঃপ্রবাহ, ওই তো শ্বশুর বাড়ি থেকে সম্পদ নিচ্ছেন, সেটাও হচ্ছে। সম্পদ কিনে নিয়ে আসছেন, সেটাও তো আন্তঃপ্রবাহ হচ্ছে। তো তার সাথে কি আয়ের কোনো সম্পর্ক আছে? হচ্ছে না, বাদ। সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে। এখন যে কোনো সম্পদই তো ভাইয়া আসতে পারে। এখন দেখতে হবে আয় হতে হলে, আমরা তো কন্ডিশন দিয়েছি, আয় হতে হলে পণ্য বা সেবা বিক্রি করতে হবে, তারপরে সম্পদের আন্তঃপ্রবাহ হতে হবে। এবং অপরিহার্যভাবে নগদ নয় মানে কি? সেটি নগদে হতেও পারে, ধারেও হতে পারে। রাইট? তাহলে এটাতে স্পষ্ট করেনি যে আপনি এখানে পণ্য বা সেবা বিক্রি করে আপনার সম্পদের টাকাটা আসছে, এটা স্পষ্ট করেনি। তাহলে এটা উত্তর হচ্ছে না। সম্পদের আন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদ। তা অপরিহার্যভাবে নগদ মানে কি? অবশ্যই নগদ হবে। ভাই, আয় তো আমরা ধারেও হতে পারে, আবার নগদেও হইতে পারে। পারে না কেন? আমরা বকেয়া ভিত্তি ফলো করি যে, তাই তো নাকি? তো এখানে যে অপরিহার্য কথাটা ইউজ করেছে, এটা ভুল না ভাইয়া? তাহলে এটা উত্তর হবে না। এবার আসেন, ক্রেতাগণ পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে, এই যে দেখেন
পণ্য বা সেবা বিক্রি করেছি না, বিক্রি করা মানে কি প্রদান করা না, এই শর্তের সাথে মিলে গেল সম্পদের আন্তঃপ্রবাহ। তাহলে সম্পদের আন্তঃপ্রবাহটা কেমনে হইল? পণ্য বা সেবা বিক্রি করে। ভাই এখন আমি একটু চিন্তা করি তো, আমি যদি সম্পদ বিক্রি করি, আমি যদি পণ্য বিক্রি করি তাহলে কি সম্পদের আন্তঃপ্রবাহ হয়? পণ্য বিক্রি করলে কিন্তু নগদানি বিক্রি করলে নগদান হিসাব ডেবিট হয়, নগদ টাকা বাড়ছে। যদি ধারে বিক্রি করি সেই ক্ষেত্রেও কিন্তু দেনাদার ডেবিট হয়, নগদ বাড়ছে। নগদ বাড়া মানে কি? আন্তঃপ্রবাহ হচ্ছে না, আসছে না আপনার কাছে, তার মানে রাইট, এটাও আমার মিলে গেছে। কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে, অপরিহার্যভাবে নগদ নহে মানে কি? সেটি নগদেও হতে পারে, ধারেও হতে পারে। তা আই মানে আমরা কি শিখেছিলাম ভাইয়া? দেখেন তো, ধারেও হতে পারে, নগদও হতে পারে। কেন? কারণ আমরা বকেয়া ভিত্তি ফলো করি। এই কনসেপ্টটাও মিলে গেল না ভাইয়া? তাহলে উত্তর আপনি এটাকে দিবেন না? ইয়েস অর নো বলেন তো, বলেন। এর চেয়ে কি ডিটেল আর কি এর চেয়ে কি ডিটেল অ্যানালাইসিস হয় আর? বলেন তো, কোনো বইতে কি এর চেয়ে আর ডিটেল অ্যানালাইসিস করেছে? ওই নাম করা বই ব্যাখ্যা পড়বেন, মাথা ঘুরে যাবে। এই প্রশ্নের নাম করা বইয়ের ব্যাখ্যা পড়বেন, মাথা ঘুরে যাবে। বলেন। এখন বুঝতে পারছি, তখনও বুঝতে পারতেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। প্রশ্ন দেখা মাত্রই ভাইয়া বুঝছি না, আমি তো অ্যানালাইসিসটা শেষই করিনি, আপনি বলছেন বুঝছি না। বলেন। এরপরেও যদি কেউ না বুঝেন তারপরেও বলেন, শিখতেই তো আসছি তাই না? এরপরেও যদি না বুঝি তারপরেও বলেন। অ্যাডমিশন টেস্টটা ধৈর্য, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টটা ধৈর্য। ক্লাস করতে আসছেন 320 জন, আছেন 230 জন, ধরে নিলাম 50 জনের কারেন্ট গেছে, বাকি 50 জন কি করছেন? তারা কি মনে করছেন একটা ক্লাস দিলে চান্স পাবেন? আজকে যে একটা ক্লাস মিস দিল, সে এই টাইমটা অন্য জায়গায় ওয়েস্ট করছে, তাকে হয় পরে মেকআপ দিতে হবে লাইভ ক্লাস দেখে, আর না হলে সেই ক্লাসটা আর পড়বেই না। ভর্তি হয়েছেন প্রায় 1000-এর উপরে, মনে হয় 900 জন বা সামথিং হয়তো অ্যাড হয়েছেন। তো এই 900 জনের মধ্যে ক্লাস করছেন 3 জন, 1/3, 33% লেগে আছেন। 33%-এর মধ্যে 230 জন ক্লাসে আছেন, তার মানে সেই পার্সেন্টেজ নেমে প্রায় 25-এর মতো হয়ে গেছে। সামনে যতদিন যাবে এই পার্সেন্টেজ কমতে থাকবে, কমতে কমতে শেষমেশ 10% মানুষ টিকে থাকবে। এই 10% মানুষই পাস করবে, আর এই পাশের মধ্যে কিছু মানুষ একটু এক্সেপশনাল থাকবে, সেটা 6 থেকে 7% মানুষ, তারাই চান্স পাবে। এটা ভাই বাস্তবতা। প্রথম দিন প্রতি ব্যাচের ক্ষেত্রে আমি প্রথম দিনে কথাটা বলি, মিলাই নেবেন, ঠিক আছে? হ্যাঁ, অপশন ও না দেওয়া থাকলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, তখন আপনার গ হইতো। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। এটা না দেওয়া থাকলে তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা তো উত্তর করে আসতে হবে, তখন এটাকে আমি উত্তর করতে পারতাম, ঠিক আছে? কেন? তখন তো আর কোনোটাই মিলছে না। তাহলে সম্পদের আন্তঃপ্রবাহ, তাহলে আমরা দেখি তো, আয় হইলে আন্তঃপ্রবাহ হয় না, নগদে হইলে নগদ টাকা আসে, দেনাদার হইলে দেনাদার আসে, দুইটাই তো সম্পদ, আন্তঃপ্রবাহ হচ্ছে। কিন্তু অপরিহার্যভাবে নগদ নহে। ভাই, আয় হইতে গেলে কি নগদ হতে হবে? না, আয় হইতে হলে নগদও হতে পারে, আবার ধারেও হতে পারে। তার মানে নগদ যে হইতেই হবে এমন কোনো কথা নাই। তখন এটা যদি অপশনে না দেয়া থাকতো, তাহলে এই চারটার মধ্যে আবার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর গ হইতো, বুঝছেন? তাই না ভাইয়া? বলেন তো। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? কমেন্টে কনফিউজড হচ্ছেন? তাহলে কমেন্ট অফ করে রাখেন। কমেন্টে যদি প্রবলেম হয় কমেন্ট অফ করে রাখা যায়, তো কমেন্ট দেখার দরকার নাই, তো আপনি ক্লাস করেন। এই যে লাইভ চ্যাটে যে এই যে ক্লিক দিলে কমেন্ট অফ হয়ে গেল, ফুল স্ক্রিন করে আপনি ক্লাস করতে পারবেন। হ্যাঁ, কমেন্টে যদি প্যারা হয় তাহলে কমেন্ট দেখবেন না, এটা সবার জন্য উপদেশ, ঠিক আছে ভাইয়া? প্যারা নিয়েন না, আমি ক্লাস নিব, এই নিব। যারা একটু ঝামেলাতে থাকবেন, জুম সেশন নিব, সরাসরি কথা বলবো, প্রবলেম সলভ করে দেবো, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। খালি একটাই কথা বলবো, ধৈর্য ধরতে হবে, পড়াশোনার মধ্যে থাকেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আসি হিসাব বিজ্ঞানের উৎপত্তি জনক থেকে প্রতি বছর এই জায়গা থেকে প্রতি বছর আপনার জিএসটি এবং আরইউ প্রশ্ন করে। এই জায়গা থেকে এই বছরও আসছে। হ্যাঁ, জিএসটি এবং আরইউ এখান থেকে একটা প্রশ্ন করেই। যারা সেকেন্ড টাইমার এবং যারা ফার্স্ট টাইমারও দিবেন তারা একটু দেখেন, এগুলো আপনারা সবাই জানেন। হিসাব বিজ্ঞানের উৎপত্তি জনক সম্পর্কে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তিতে একটা বইয়ের নাম আছে, সে বইয়ের নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট ও প্রপোর্শনালিটা। এই বইটা লুকা পেসিওলি লিখেছিল, সে 1494 সালের 10ই
কি নভেম্বর এই বইটি প্রকাশিত হয়েছিল, তাই না? আর এই বইটাই হচ্ছে বর্তমানে যে আমাদের হিসাব বিজ্ঞানের ভিত্তি বলি দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতির কথাটা এই বইতে অ্যাকচুয়ালি লেখা ছিল। বইটি অ্যাকচুয়ালি 6টা খণ্ড ছিল। কয়টা খণ্ড? সরি, বইটি হচ্ছে 5টা খণ্ড ছিল, হ্যাঁ, মানে 5টি অংশ ছিল বইয়ের। এই 5টি অংশের মধ্যে একটি অংশে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে লেখা ছিল, বুঝছেন? আর বইটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল গণিতের উপরে, কারণ লুকা প্যাসিওলি ছিল একজন গণিত শাস্ত্রবিদ, তাই না ভাইয়া? তাহলে এই বইয়ের যে 5টি অংশ, এই 5টি অংশের মধ্যে একটি অংশে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে লেখা ছিল। আর এই দুতরফা দাখিলা পদ্ধতিটাই বর্তমানে কি আমাদের হিসাব বিজ্ঞানের ভিত্তি, যেটা আমরা বর্তমানে পড়াশোনা করছি। এই দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু সেখান থেকে এসেছে। ওকে, তো এই কারণে আমরা কি বলতে পারি, এই বইটি হচ্ছে ইতালির যে গণিত শাস্ত্রবিদ, সে কারণে ইতালির যেহেতু সে ছিল, সেজন্য ইতালিকে আমরা কি বলি বলেন তো? ইতালিকে আমরা বলি হিসাব বিজ্ঞানের আদিভূমি বলি, অর্থাৎ এই ইতালি থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আর ইতালির কোন শহর যদি বলে, তাহলে অবশ্যই ইতালির ভেনিস শহরে আমাদের এই হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয়েছিল। ওকে, আর কার মাধ্যমে হয়েছিল? বইটা যেহেতু লিখেছিল লুকা প্যাসিওলি, তাই তাকে আমরা হিসাব বিজ্ঞানের জনক নামে জানি। ক্লিয়ার? তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আর এই বইটি প্রকাশিত হয়েছিল 1494 সালে 10 নভেম্বর ইতালির ভেনিস শহরে। এই কারণে 10 নভেম্বরকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। ক্লিয়ার? তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে বা আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে ভাইয়া? 10 নভেম্বর, মনে থাকবে। এই হচ্ছে কারণ ইতিহাস। পিডিএফ দিয়ে দিব, সুন্দর করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, সবাই কত পড়ছে, এই পড়ছে, সে করছে, সবাই কি করছে এই ধরনের কনসেপ্ট আমি দেখতে চাই না, ঠিক আছে? আপনি কি করছেন আমি সেটা দেখতে চাই। দেখি, তাহলে দেখেন এখান থেকে অলরেডি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু প্রশ্ন এসেছে। দেখেন, হিসাব বিজ্ঞান দিবস কবে পালন হয়? হিসাব বিজ্ঞান দিবস 10 নভেম্বর পালন হয়। আপনারা সবাই জানেন, যদি ভুলে যান তাহলে মনে রাখবেন, থাক কিছু না, 10 নভেম্বর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন কিছু ব্যতিক্রম প্রশ্ন, এক্সেপশনাল কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। দেখেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের মালিকদেরকে কি বলা হয়? ঠিক আছে, যারা সিএ করছেন, ঠিক আছে, এই সিএরা আবার কি করে জানেন? ব্যবসা করে। এদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, অনেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে থাকে, এদেরকে বলা হয় সিএ ফার্ম। ঠিক আছে, এদেরকে বলা হয় সিএ ফার্ম, অর্থাৎ সিএ প্রতিষ্ঠান। তো এটাই বলছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের যারা মালিক থাকে, এই মালিকদেরকে কি বলা হয়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের যে মালিকগুলো থাকে তাদেরকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টেন্টস। ঠিক আছে, কি বলা হয়? পাবলিক অ্যাকাউন্টেন্টস। কেন? কারণ এরা যে কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ পরীক্ষা করতে পারে, নিরীক্ষা করে দেখতে পারে যে চুরি হয়েছে কিনা, 2 নম্বরই করেছে কিনা। ঠিক আছে, এই কারণে তাদেরকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ যারা সিএ ফার্মের মালিক, অর্থাৎ যারা সিএ ব্যবসার সাথে জড়িত, এই যে হিসাব নিকাশ দেখাশোনা করার সাথে জড়িত, এই ধরনের ব্যবসা করে, তারাই হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের মালিক, সিএ ফার্মের মালিক। আর এই সিএ ফার্মের মালিকদেরকে কি নামে রাখা হয়? পাবলিক অ্যাকাউন্টেন্টস, বাংলা যদি সহজ বাংলা কথাই বলি। ওকে ভাইয়া, নেক্সটে যাই আমরা। প্রাইভেট না ভাইয়া, পাবলিক অ্যাকাউন্টেন্ট। দেখেন, নিম্নে বর্ণিত কোন পক্ষটি যৌথ মূলধনী কারবারের হিসাব পরীক্ষা করতে পারে? যৌথ মূলধনী কারবার মানে কি? কোম্পানি। ঠিক আছে, তো এই যে সকল কোম্পানির হিসাব নিকাশ পরীক্ষা করতে পারে কে জানেন? সকল কোম্পানির হিসাব নিকাশ পরীক্ষা করতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যারা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারাই শুধুমাত্র কি করতে পারবে? যত যৌথ মূলধনী কোম্পানি রয়েছে তাদের হিসাব নিকাশ কি করতে পারবে? পরীক্ষা করতে পারবে। ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? বলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই শুধুমাত্র যৌথ মূলধনী কোম্পানির হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। ঠিক আছে, ওকে, এগুলো একটু দেখে রাখবেন, পরীক্ষায় আসতে পারে, দেখে রাখতে হবে। এই যে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি কি? অর্থাৎ বাংলাদেশ তো একটি দেশ, এই দেশের প্রধান একজন হিসাবরক্ষক থাকে। ঠিক আছে, সেই হিসাবরক্ষককে কি বলা হয়? তাকে বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সংক্ষেপে বলে সিএজি। ঠিক আছে, কন্ট্রোলার, হ্যাঁ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি বলা হয়। ঠিক আছে,
মনে থাকবে? এই জিনিসগুলো একটু নোট করে ফেলবেন। পদ পদবী কাকে কি বলা হয় না বলা হয় একটু নোট করে রাখবেন। পরীক্ষার আগের দিন জাস্ট একটু চোখ বোলাইয়ে যাবেন, আর এই যে আপনাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার মধ্যে একটু দেখবেন, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলা হয়। ওকে ওকে, তাহলে লেকচার 1 শেষ। ঠিক আছে, লেকচার 1 ইজ ডান। এখন বলেন ক্লাস বুঝতে কোনো সমস্যা হলো কি না, কোনো প্রবলেম ফেস করছেন কি না একটু বলেন আমার। গ হবে না এটা? না, গ হবে না। হ্যাঁ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি। হ্যাঁ, বলেন কি অবস্থা সবার? ক্লাস কিছু বোঝা গেল? 230 জন শেষ পর্যন্ত, মাশাল্লাহ। বলেন ক্লাস বোঝা গেল কিছু? অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারবো আমরা? শুধু অ্যাকাউন্টিং না, সবগুলোতে ভালো করতে হবে ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, অ্যাডমিশন টেস্ট কঠিন না, আমি জাস্ট একটা কথাই বলবো, আপনি যদি পরাজিত হন তারপরে শেষ পর্যন্ত যুদ্ধ করে পরাজিত হন। যারা যুদ্ধ থেকে আগে সরে যায় তারা কাপুরুষ ছাড়া ভিন্ন কিছু নয়। ওকে, তো কাপুরুষ না হওয়ার চেয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব, সুন্দর করে বাসায় নিয়ে পড়াশোনা করেন। ওকে, বই যেহেতু পাননি বাসায় পড়াশোনা করেন, কোনো প্রবলেম নাই, বই পেয়ে যাবেন, এটা আহামরি বইয়ের কোনো দরকার নাই, পিডিএফ দেখলে হয়ে যাবে। প্রশ্ন প্র্যাকটিস বই পান, 2 লেকচার 3 লেকচার যখন হয়ে যাবে তখন একসাথে প্র্যাকটিস দিবেন বই থেকে। ওকে, তো এত প্রেশার বা হাইপ নেওয়ার কিছু নাই এখন। আজকে মোটামুটি 3টা ক্লাস হয়েছে, একটু ওলট পালট করে পড়াশোনা করেন। সম্রাট স্যার যা পড়াইলো আপনাদের এইচএসসির মূল বইটা ফলো করবেন। মূল বই যদি পড়েন আপনি ঢাকা ইউনিভার্সিটি সকল ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে ভালো করবেন। ওকে, তো সেটাই বলবো। এখন হয়তো একটু চাপ কম থাকবে, 2-3 ক্লাস পর থেকে চাপটা বাড়তে থাকবে। এই চাপ বাড়ার সাথে সাথে অনেকে আগ্রহ হারাই ফেলে। যারা আগ্রহ হারাই ফেলে তাদেরকে আমি বলবো যুদ্ধ থেকে তারা আগেই সরে যায়। আমি বলবো যুদ্ধতে যদি পরাজিত হন তারপরেও শেষ পর্যন্ত লেগে থেকে পরাজিত হন, তাহলে দেখবেন নিজেকে কখনো দোষ দিতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? তাহলে মনোযোগ ধরে রাখতে পারবেন, সমস্যা নেই। পড়া মাথায় থাকবে না, ঠিক আছে? পড়া তো মাথায় থাকবে না, খুবই স্বাভাবিক, এটা নিয়ে চিন্তার কিছু নয়। অনেকের প্রশ্ন, ভাইয়া পড়ি ভুলে যাই। ভাই পড়বেন ভুলবেন, এটাই তো স্বাভাবিক। আবার রিভিশন যখন দিবেন আবার মনে পড়বে, পরীক্ষার প্রশ্ন আসলে আপনার মনে পড়বে। পড়ছি ভুলে যাচ্ছি, এই চিন্তা অ্যাডমিশন পিরিয়ডে আপনি মাথায় নেবেন না। আপনার কাজ পড়া, আপনি পড়তে থাকেন, আপনি ভুলেন কোনো সমস্যা না, এটা দোষের কিছু না। পড়া ভুলে যাওয়া দোষের কিছু না ভাইয়া, বুঝছেন? আপনি ভুলবেন, সব কিছু হবেন, খুবই স্বাভাবিক। ঠিক আছে, ইংলিশ ম্যানেজমেন্টের পিডিএফ দিয়ে দিবে, রাত্রে দিয়ে দিবে, আমি বলে দিচ্ছি। আপনাদের অনেকে এখনও টেলিগ্রামে অ্যাড হয়নি তো, আর ওই যে আমাদের যে ম্যানেজার আছে শাহিন, ওরা হচ্ছে আপনার একটু কুরিয়ার পাঠানো নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছে আর কি, আপনাদের জ্বালাই। তো সব ম্যানেজমেন্ট আমি করে দিচ্ছি, আর আজকে রাতের মধ্যে আপনাদের যত গ্রুপ, প্রবলেম সলভিং গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ক্লাস গ্রুপ, ক্লাস সেভিং গ্রুপ, যত কিছু আছে সব দিয়ে সাজিয়ে একটা আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, সবসময় আপনাদের যে ক্লাস হচ্ছে এই গ্রুপটাতে নজর রাখবেন, আর এই সাথে সাথে একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, যারা যুক্ত হয়েছেন নজর রাখবেন। আর যারা টেলিগ্রাম গ্রুপ পাননি তারা কি করবেন, তারা এই মেন গ্রুপে নজর রাখেন, পোস্ট করে দিব। আর এই মেন গ্রুপের নোটিফিকেশনটা সবসময় অন করে রাখবেন, যাতে পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন যায়, তাহলে কোনো কিছু মিস হবে না। আমরা সব কিছু সাজিয়ে দিব ভাইয়া, একটু সময় দেন, সব কিছু ম্যানেজ করে অ্যারেঞ্জ করে পাঠিয়ে সাজাইতে একটু এদিক সেদিক হইতে পারে, একটু সময় দেন, সব কিছু ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? ক্লাসটা শেষ করেন, রেকর্ড করব। কি রেকর্ড করবেন ভাই? অযথা কি সব ইয়া করেন বলেন। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, তো সেটাই বলবো ভাইয়া, শেষ দিন পর্যন্ত লেগে থাকেন। আজকে থেকে শুরু হলো, লেগে থাকেন। আমাদের এখানে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন, আর অন্য কোথাও ক্লাস করতে যাওয়ার আপনার দরকার নাই। সেটা ফ্রি ক্লাস হোক, এই ক্লাস হোক, সেই ক্লাস হোক, কোনো ক্লাস করতে যাওয়ার দরকার নাই, কারণ ওটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম হবে আপনার জন্য। ওকে, এখান থেকে যে গাইডলাইন পাবেন ইনশাল্লাহ আপনি ভালো করবেন, কখনো ভেঙে পড়বেন না। ভেঙে পড়লেও শক্ত মনোবল দিয়ে আবার উঠে দাঁড়াবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো বিষয় না, এটাই আর কি বলবো। আচ্ছা, এবার আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখাই দিব, সেটা হচ্ছে ওয়েবসাইটে এক্সাম দেওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার একটা ভিডিও আপলোড করে দিব, এটাও টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সবাই দেখে নেবেন। যারা টেলিগ্রাম চ্যানেল পাননি, হতাশ করার কিছু নাই, গ্রুপের পোস্টগুলো একটু ফলো করেন, দেখেন পোস্ট করা আছে। শাহিন একটু আগে পোস্ট করেছে, যদি নাও পান রাত্রে আমি একবারে A to Z সাজাই দেবো, সব গ্রুপের লিঙ্কগুলো দিয়ে সাজাই দেবো। ক্লিয়ার?
তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। 2 নম্বর ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ক্লাস।